জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস। আমাদের আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন থেকে ফিজিক্সের জন্য অর্থাৎ সেমিস্টার 3 ক্লাস 12 এর এইচএস পরীক্ষার জন্য আমাদের যে 8 নম্বর মডেল পেপারটা নিয়ে আমরা আলোচনা করব। এবং স্টুডেন্টস, তোমরা হয়তো অনেকে কোশ্চেন করবে, স্যার 17-18 নম্বর পেজ মানে লাস্টের দিক থেকে শুরু করেছিলেন, আবার মাঝখানে কেন? অ্যাকচুয়ালি এই যে পেজটাতে বেশ দেখলাম কিছু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন রয়েছে। একইভাবে আরো দুটো দুটো তিনটে পেজে এরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে, যেগুলো তোমাদের জানা খুবই জরুরি এবং একটা নতুন ভ্যারাইটি টাইপের। ঠিক আছে, সেই জন্য মাঝখানে এই 8 নম্বর পেজটা স্টার্ট করলাম। তবে হ্যাঁ, আমাদের লাস্টের দিক থেকেই বেশি হবে, মাঝে মধ্যে হয়তো এরকমও চলতে থাকবে সিরিজ। ঠিক আছে, পরের ভিডিওগুলোতেও। ওকে, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম যে কোশ্চেনটা। দেখো, প্রথমে বলেছে একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে প্লাস কিউ পরিমাণে 3টা আধান আছে। ত্রিভুজটির ভর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? আচ্ছা, ভর কেন্দ্র মানে কি? যেখানে ধরো এই এ বি সি একটা ত্রিভুজ, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে এখানগুলোতে, ঠিক আছে, 3টে করে আধান আছে, অর্থাৎ টোটাল 3টে আধান আছে। ওকে, তো এইটা হচ্ছে মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্টটাকে যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে তার মধ্যমা। মধ্যমা 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখান থেকে 1 2 এই জায়গাটা করে, মানে 2:1, এই দিকটা 2 অনুপাত, এই দিকটা 1 অনুপাতে ভাগ করে। তো সেই জায়গাটা হচ্ছে ভর কেন্দ্র। একইভাবে আদার্স যে মধ্যমাগুলো ছেদ করছে, মানে এখানেও যদি আমরা ধরে নিই যে এইটা মধ্যমা, এটা হচ্ছে মিডল পয়েন্ট। ওকে, অর্থাৎ বিই, এটা হচ্ছে ডি এবং সি এফ। ওকে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটাই মধ্যমা সেটাই তার উচ্চতা হয়। তো এই 3টে যে মধ্যমা যেখানে ছেদ করছে, এই পয়েন্টটা আমাকে, অর্থাৎ জি বিন্দুতে বা ভরকেন্দ্রে টোটাল তড়িৎ প্রাবল্য যেটা, সেটা বার করতে হবে। তো দেখো, মনে মনে ভাবো এখানে প্লাস 1 কুলম্ব আধান আছে। তাহলে এই যে তড়িৎটা, মানে এইখানে যে আধানটা আছে প্লাস কিউ কুলম্ব, এ এখানে এই বরাবর ঠেলবে। ঠিক আছে, এইখানে যে ফোর্সটা, মানে এটা ধরো F1 বা E1, আমি বললাম F1। ওকে, আচ্ছা, এই দিক থেকে এই যে ফোর্সটা এই বরাবর ঠেলবে F2, আর এইখানে যে আদানটা এই বরাবর ঠেলবে F3। তাহলে আমরা ফোর্স তিনটাকে আলাদা করে একটা পয়েন্ট করে আঁকছি। ঠিক আছে, এই যে পয়েন্টটা ধরো এটা হচ্ছে জি পয়েন্ট, তার সাপেক্ষে এই বরাবর ধরো F3। ওকে, এই বরাবর যাচ্ছে F2, আর এই বরাবর যাচ্ছে F1। ঠিক আছে, এখন যদি এদেরকে আমরা কম্পোনেন্টে ভাঙি বা উপাংশে যদি ভাঙি তাহলেও বুঝতে পারবো। অথবা তোমরা ক্লাস 11 একটা উপপাদ্য পড়েছো, দেখো ল্যামির উপপাদ্য, যে এই 3টে অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখো 120 ডিগ্রি করে হয়। তো সেক্ষেত্রে 120 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার জন্য এরা কিন্তু ব্যালেন্সে থাকবে, অর্থাৎ টোটাল নেট ফোর্সটা 0। অথবা যদি আমরা এখানে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এই বরাবর যদি উপাংশ ভাঙি, তাহলে এটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয় 30 ডিগ্রি। ওকে, এবং 3টে ফোর্সের মান সমান, অর্থাৎ F1 সমান F2 সমান F3। কেন বলতো? এইখান থেকে এই যে ভরকেন্দ্র, অর্থাৎ ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দু প্রত্যেকটা ক্ষেত্রে দূরত্ব সমান, এবং প্রতি ক্ষেত্রে আধানটা হচ্ছে প্লাস কিউ, অর্থাৎ Q/4πε0। এখানে ধরো এই ভরকেন্দ্রটা সিজি, তাহলে সিজি স্কোয়ার। এই প্রতিটা ক্ষেত্রে এই যে দূরত্বটা সবসময় একই থাকবে। ঠিক আছে, সি থেকে জি বা এ থেকে জি, বি থেকে জি, অর্থাৎ বিজি সমান এজি সমান সিজি। তার মানে এখানে যে রাশিমালাটা আসবে একই থাকবে, প্রত্যেকটা আধানও একই। আচ্ছা, এইটাকে যদি উপাংশ ভাঙি দেখা যাবে যে প্রতি ক্ষেত্রে এটাকে যেমন কস, এইদিকে হচ্ছে কস থাকবে এফ কস। ওকে, এইদিকে থাকবে কস 30, একইভাবে এইদিকে থাকবে এফ সাইন 30। এইভাবে চলতে থাকবে সবগুলো, দেখা যাবে আমরা যদি কম্পোনেন্টে ভাঙি দেখা যাবে টোটালটা 0, যে কারণে এখানে নেট ফোর্সটা 0 আসবে। ঠিক আছে, আমাদের ভাঙার দরকার নেই, এটা আমাদের যেহেতু থিওরিটিক্যাল জিনিস, অর্থাৎ অলরেডি তোমাদের থিওরি পড়া হয়েছে। ঠিক যেরকম বোর্স থিওরিতে কাইনেটিক এনার্জি অফ গ্যাস অর্থাৎ কেটিজি থিওরিতে ধরে নেওয়া হয় কিছু অ্যাজাম্পশন, আমিও ধরে নিচ্ছি কিছু অ্যাজাম্পশন, যে তোমাদের অলরেডি থিওরি ক্লিয়ার আছে। ঠিক আছে, কনসেপ্ট বেসিক ক্লিয়ার আছে, ধরে নিয়ে আমরা আগাচ্ছি। ঠিক আছে, তাহলে নেট ফোর্স 0, অর্থাৎ টোটাল তড়িৎ প্রাবল্য হবে 0। অ্যান্সার হবে অপশন ডি। ওকে, যদি বলে যে স্যার বার করে দেখান, তাহলে অবশ্যই বার করে দেখাচ্ছি। দেখো এখানে এফ কস 30, তো এইদিকে এফ সাইন 30। একইভাবে এটার জন্য দেখো এই অ্যাঙ্গেলটা 30, তাহলে এইদিকে হবে এফ কস 30, আর এইদিকে হবে এফ সাইন 30। ঠিক আছে, অনুরূপভাবে আমরা এই ফোর্সটা দেখো এইদিকে উপাংশ আছে, এইদিকে বা এইদিকে কোনো উপাংশ নাই, তাহলে এই দিকটা হবে এফ সাইন 90। ওকে, তাহলে এফ সাইন 30 আর এইদিকে এফ সাইন 30 দুটো যোগ হয়ে যাবে, অর্থাৎ এফ সাইন 30 প্লাস এফ সাইন 30। এটার মান হচ্ছে দেখো f/2 প্লাস f/2 মানে এফ। আর এইদিকে টোটাল এফ, এইদিকে টোটাল এফ ব্যালেন্স করছে, এইদিকে এফ কস 30, এইদিকে এফ কস 30 ব্যালেন্স করছে, তাহলেই 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিম্পল জিনিস একটা। ওকে, নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেনটাকে ফলো করো। একটি সমান্তরাল পাত ধারক প্লাস কিউ আধানে আহিত, তাদের প্রতি পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং পাতদ্বয়ের অন্তর্বর্তী মাধ্যম বায়ু, পাতদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল। আচ্ছা, সমান্তরাল পাত ধারক বলতে দেখো এইটা। ঠিক আছে, এই যে পাতটা, এই পাতটার ক্ষেত্রে এদের প্রত্যেকটার ক্ষেত্রে কিউ আদান, এইটার ক্ষেত্রে প্লাস কিউ আর এইটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস কিউ। ওকে, তোমরা জানো যে সমান্তরাল পাতের ক্ষেত্রেই হোক
বা যে কোনো ধারকের ক্ষেত্রে দুটো পাতে বিপরীত আধান থাকে, ঠিক আছে। প্রতিটি ক্ষেত্রফল হচ্ছে এ, ওকে। তো এখন এইটার জন্য এইখানে ধরো এখানে বলছে এদের মধ্যবর্তী বল, তাহলে এই পয়েন্টে এর জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডটা বার করো, তারপর আমরা এফ সমান কিউই বার করব। আর যেহেতু প্লাস আর মাইনাস আদান, তাহলে এফ সমান কিউই, এক্ষেত্রে মাইনাস কিউই হবে, ঠিক আছে। এখন এই এর জন্য প্লাস কিউ এর জন্য এখানে তড়িৎ প্রাবল্য কত হয়, সিগমা বাই 2 এপসিলন 0, যেটা তোমাদের কোলম্বীয় বা গাউসের উপপাদ্য থেকে বার করেছিলে। পাতলা পাতের জন্য এখানে একটা হাফ থাকে, আর মোটা পাতের ক্ষেত্রে শুধু সিগমা বাই এপসিলন 0 হয়। তাহলে সেক্ষেত্রে মাইনাস কিউ, ই মানে হচ্ছে সিগমা বাই 2 এপসিলন 0। সিগমা মানে কি, টোটাল আধান বাই টোটাল এরিয়া, অর্থাৎ আধানের যে তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে। তাহলে মাইনাস কিউ ইন্টু কিউ বাই এ ইন্টু 1/2 এপসিলন 0, ক্যালকুলেট করো, মাইনাস কিউ স্কোয়ার বাই 2 এপসিলন 0 এ, ওকে। তাহলে মাইনাস কিউ স্কোয়ার বাই 2 এপসিলন 0 এ কোন অপশনটা সঠিক হবে, দেখো মাইনাস কিউ স্কোয়ার বাই 2 এপসিলন 0, অপশন বিটা এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ওকে। নেক্সট 3-এর দাগে কোশ্চেনটাকে ফলো করো। লুপ প্রবাহ বিশ্লেষণ হলো ড্যাশ সূত্রের সরাসরি পরিণতি। আচ্ছা, লুপ প্রবাহ মানে কি, কারচপের ভোল্টেজ সূত্র। এই ধরনের যদি লুপ তৈরি করে, এই একটা লুপ, এই একটা লুপ, এরকম যদি পাশে আরো লুপ তৈরি করে, সেক্ষেত্রে আমরা জানি যে কারচপের ভোল্টেজ সূত্র অর্থাৎ কেভিএল বা লুপ প্রবাহ যেটা অ্যানালাইসিস করছি, সেটা দেখো টোটাল কোন একটা লুপেতে মোট যে পরিমাণ তড়িৎচালক বল ক্রিয়া করছে ইকুয়াল টু এই যে রেজিস্ট্যান্স গুলো ইন্টু এদের মধ্যে সংশ্লিষ্ট যে কারেন্ট বা তড়িৎ প্রবাহের গুণফলের যোগফলের সমান, অর্থাৎ গুণফলের যোগফল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই টোটাল সামেশন অফ ই সমান সামেশন অফ আই আর। তাহলে ইটাতে কি হয়, কৃতকার্য একক আধানকে আনতে, তার মানে কৃতকার্য মানে হচ্ছে এখান থেকে আসছে শক্তি, তাহলে এটা শক্তির সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে, ওকে। আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, শক্তির সংরক্ষণ সূত্র, অর্থাৎ অপশন ডিটা হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 4-এর দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখো 4-এর কোশ্চেনটা বলেছে দুটি তারের রোধ R1 এবং R2, তাদের রোধের তাপীয় গুণাঙ্কের মান যথাক্রমে আলফা 1 আলফা 2, তাদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, কার্যকরী রোধের তাপীয় গুণাঙ্কের মান। আচ্ছা, তো দুটোকে যখন শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, ধরো একটা হচ্ছে R1 সমান R1 ইন্টু 1 প্লাস আলফা টি, ঠিক আছে, এটাকে আমি লিখছি R1 প্রাইম, আর একটা হচ্ছে R2 প্রাইম সমান R2 ইন্টু 1 প্লাস এটা আলফা 1, এটা হচ্ছে আলফা 2 টি। মানে প্রথমে হয়তো 0 ডিগ্রিতে ছিল সেটা R1, আর সেটা মানে আলফা 1 হচ্ছে তার উষ্ণতা গুণাঙ্ক, রোদের উষ্ণতা গুণাঙ্ক, টি উষ্ণতা বাড়ার পর এই মানটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে দেখো এদেরকে যখন শ্রেণীতে যুক্ত করব, শ্রেণীতে যুক্ত করলে কি হয়, আমরা জানি যে আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্রাইম প্লাস R2 প্রাইম, এটা আসবে। আচ্ছা, এইটাকে আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে এই দুটোকে যোগ করে দাও, R1 প্রাইম প্লাস R2 প্রাইম সমান R1, এইখানটা R1 প্লাস R1 আলফা 1 টি প্লাস R2 প্লাস R2 আলফা 2 টি, মানে এটাকে গুণ করে তারপর যোগ করে দিলাম, তাহলে R1 প্লাস R2, ঠিক আছে, প্লাস R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 ইন্টু টি, ঠিক আছে। তো দেখো এটাকে একটু কমন নিচ্ছি, R1 প্লাস R2, কেন কমন নিচ্ছি একটু পরেই বলছি, 1 প্লাস R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 বাই R1 প্লাস R2 ইন্টু টি। দেখো এটাকে আমরা স্ট্যান্ডার্ড আকারে এনেছি, অর্থাৎ এই R1 প্লাস R2 প্রাইম এটা হচ্ছে আর সিরিজের ক্ষেত্রে মানে আর এস প্রাইম, আর এইটা হবে তখন আর এস, তার মানে এখান থেকে বলছি আর এস প্রাইম সমান আর এস ইন্টু 1 প্লাস আলফা প্রাইম টি, এর সাথে তুলনা করো। অর্থাৎ আমাদের ক্ষেত্রে দেখো দুটো রোধ দিয়েছে, তাদেরকে শ্রেণীতে যখন লাগাচ্ছি মানে শ্রেণীতে যখন জয়েন করছি এইভাবে, এইটা ধরো, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা ধরো R1, এটা R2, নির্দিষ্ট কোনো উষ্ণতায় ছিল এটা, মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, পরে উষ্ণতা বেড়ে এটাই হয়ে গেছে R1 প্রাইম, এটা হয়ে গেছে R2 প্রাইম। এদিকে যখন শ্রেণীতে লাগাচ্ছি সেটা হচ্ছে RS সমান R1 প্রাইম প্লাস R2 প্রাইম, তাহলে যখন শ্রেণীতে এই মানটা যোগ হবে, অবভিয়াসলি এই জায়গাটাও শ্রেণীতে যোগ হবে, মানে 0 ডিগ্রিতে যে রোধটা ছিল সেটাও শ্রেণীতেই যোগ হবে। আর এটাকে যদি আমরা এরকম একটা ইকুইভ্যালেন্ট ইকুয়েশনের সাথে তুলনা করি, তাহলে দেখো RS এর জায়গায় হচ্ছে R1 প্লাস R2, RS প্রাইমের জায়গা হচ্ছে এটা মানে R1 প্রাইম প্লাস R2 প্রাইম, আর আলফা প্রাইমের জায়গা হচ্ছে এই পুরো মানটা। তাহলে এখান থেকে তুলনা করলে কি পাচ্ছি, আলফা প্রাইম সমান আলফা 1 R1 প্লাস আলফা 2 R2 বাই R1 প্লাস R2, ঠিক আছে। এইটা হচ্ছে ওই যে তুল্যাঙ্ক, অর্থাৎ তুল্য রোধের উষ্ণতা গুণাঙ্ক। এরপর আমাদের অপশন ফলো করো, দেখো অপশন সিটা হচ্ছে এক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার, ওকে। বোঝাতে পেরেছি যে দুটো রোধ যখন যুক্ত হচ্ছে, যে উষ্ণতা দিয়েই তারা যুক্ত হোক না কেন, সেই উষ্ণতাতে যেমন তারা যুক্ত হলে মানে সিরিজে যুক্ত হলে ডাইরেক্ট যেমন যোগ হয়,
জিরোতে তাদের যা রোধ ছিল সেই রোধগুলো এখানে ডাইরেক্ট যোগ হবে, প্লাস বাকি টার্মটা এই আকারে আনতে গেলে অর্থাৎ আনা আনা হলেই তখন এইটার সাথে এটা তুলনা করলে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট আমাদের 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে তড়িৎ চুম্বক নির্মাণের জন্য কাঁচা লোহা ব্যবহারের কারণ কি? আচ্ছা, তোমরা সেই হিস্টেরেসিস লুপটা মনে আছে, বিএইচ লুপটা, এইচ আর বি, আমি দেখো কোন একটা ভিডিওতে বলেছিলাম, দেখো এই যে লুপটা এটা যত সরু হবে এবং যত ছোট হবে ততই মঙ্গল, কেননা সেক্ষেত্রে যেখানে বারবার চেঞ্জিং এর ব্যাপার থাকবে, বারবার কারেন্টটা চেঞ্জ হবে বা চুম্বক ফ্লাক্সটা চেঞ্জ হবে, আর যে ক্ষেত্রে স্থায়ী চুম্বক নির্মাণ করবো সেক্ষেত্রে এটা যতটা বেশি মোটা হবে বা বড় হবে ততই ভালো। তার মানে হচ্ছে তার যে এনার্জি ডেন্সিটিটা তত বেশি হবে, আর সরু হলে এনার্জি ডেন্সিটি মানে এই যে লুপটার মধ্যে যে এই যে জায়গাটা, এটা এই এরিয়াটা ডিনোট করছে একক আয়তনে এনার্জি। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো আমাদের যেহেতু কি জানতে চাইছে, তড়িৎ চুম্বক নির্মাণের জন্য কাঁচা লোহা। আচ্ছা, তড়িৎ চুম্বকের মজ্জা হিসেবে কাঁচা লোহা। ওকে, তাহলে তড়িৎ চুম্বকের কাঁচা লোহার ক্ষেত্রে এসি ডিসি এই যে চেঞ্জ গুলো বারবার ঘটতে থাকে, আবেশ ঘটতে থাকে, সাবেশাঙ্ক আবেশাঙ্ক ইত্যাদি যা মানে ব্যাপারগুলো থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এমন একটা নেবো যেটাতে বারবার চেঞ্জের জন্য যে এনার্জি লসটা বা হিট লসটা এটা যতটা সম্ভব ন্যূনতম হবে, অর্থাৎ এই যে বিএইচ লুপটা যতটা সম্ভব কম হবে। তো কম করার জন্য তার যে এই যে এরিয়াটা, অর্থাৎ এখান থেকে এই যে মানটা, তাহলে এটা ও বিন্দু, এটা এ, আর এখান থেকে এই যে মানটা, তাহলে ও এ আর ও সি যতটা সম্ভব কম হবে। তো ও এ এবং ও সি এরা ডিনোট করে ধারণ ক্ষমতা আর হচ্ছে সহনশীলতা, ধারণ ক্ষমতা ও সহনশীলতা দুটোই কম হবে। ঠিক আছে, তবেই সেক্ষেত্রে আমরা তড়িৎ চুম্বক ব্যবহারের যে উদ্দেশ্য, অর্থাৎ যখন আমাদের দরকার তখন চুম্বকে পরিণত করবো, যখন দরকার তাকে ডি চুম্বক করে দেবো। ঠিক আছে, তো দুটোই সেক্ষেত্রে বেশি হতে হবে, অর্থাৎ কম হতে হবে, এই দুটোই ধারণ ক্ষমতা এবং সহনশীলতা যতটা সম্ভব কম হতে হবে। তাহলে এরপর আমাদের অপশন ফলো করো। দেখো এখানে ধারণ ক্ষমতা এবং সহনশীলতা কোথায় আছে, কম। আচ্ছা, অপশন সিটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার পেলাম অপশন সি, দুটোই কম হবে। ঠিক আছে, নেক্সট 6 কোশ্চেনটা দেখো। একটি চৌম্বক পদার্থের টুকরোর উপরিতল হলে, আচ্ছা এস একটি চৌম্বক পদার্থের টুকরোর উপরিতল, তাহলে সেক্ষেত্রে বুঝতে পেরেছি, এটা ধর একটা চুম্বক। ঠিক আছে, তো এই চুম্বকটা উপরতলটাকে এস দিয়ে মানে সারফেসটাকে এস দিয়ে ডিনোট করছে। এখন কি কি জানতে চেয়েছে, বি আর এইচ দিয়ে কিছু কথা বলেছে, বি রেখাগুলো অবশ্যই এস এর ভিতরে নিরবিচ্ছিন্ন হবে, আর হ্যাঁ এটা অবশ্যই প্রথমে একটা সত্য, কয়েকটি বি রেখা এস এর ভিতরে নিরবিচ্ছিন্ন হবে, না না সেরকম নয়। অর্থাৎ এটা যদি চুম্বক হয় এখান থেকে কন্টিনিউ, ধরো এটা নর্থ পোল এটা সাউথ পোল, তো এইভাবে কন্টিনিউ, ওকে, কন্টিনিউ চুম্বক বল রেখাগুলো বেরোবে, এর মধ্যে নিরবিচ্ছিন্ন ভাবেই পাস করবে। ঠিক আছে, একইভাবে নিচের দিকেও এইভাবে ঢুকতে থাকবে, কিন্তু কেউ কাউকে টাচ করবে না। আমি যে একটা এঁকেছি না, এই জায়গাটা ভুল হয়েছে, কিন্তু এই জায়গাটা টাচ করবে না। ঠিক আছে, কেউ কাউকে টাচ করবে না, তাড়াতাড়ি করে আঁকার জন্য একটা জাস্ট দেখালাম। ওকে, তো তারপর বলেছে এইচ রেখাগুলি অবশ্যই এস এর ভিতরে নিরবিচ্ছিন্ন হবে, হতে পারে না। এইচ এর ক্ষেত্রে কি বলতো, বি মানে হচ্ছে এই যে কন্টিনিউয়াস লেখাগুলো, আর এইচ মানে ডোমেন থিওরি তোমরা জানো তো, ওয়েবারের ডোমেন থিওরি, যে এই চুম্বকে পরিণত করার জন্য বিশেষ বিশেষ জায়গায় ডোমেনগুলো কাজ করে। তো এরা কিন্তু সবসময় কন্টিনিউয়াস থাকে না, এইচ ভিতরে যে এইচ ভেক্টরটা থাকে এটা কন্টিনিউয়াস থাকে না। ঠিক আছে, তাহলে আমাদের অপশন সুন্দর একটা অপশন দিয়েছে, এ আর সি উভয়ই সঠিক। তার মানে 6 দাগের ডি এরটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ওকে, 6 দাগের ডি এরটা হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। আচ্ছা, এটা ডি এখানে লিখছি, আগেরটা সি দেওয়া ছিল, মানে 5 দাগেরটা হচ্ছে এটা সি, আর 6 দাগেরটা হচ্ছে ডি। ওকে, ডি। ঠিক আছে, 7 দাগের কোশ্চেনটা কি বলেছে, যে 10 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ক্ষেত্রের সমীকরণ ফাই, আচ্ছা চৌম্বক ফ্লাক্সের মানে চৌম্বক প্রবাহের সমীকরণ ফাই সমান 5t স্কয়ার মাইনাস 4t প্লাস 5t স্কয়ার মাইনাস 4t প্লাস 1 ওয়েবার 0.2 সেকেন্ডে, অর্থাৎ টি সমান 0.2 সেকেন্ডে আইটা কত, মানে তড়িৎ প্রবাহ যেটা আবিষ্ট তড়িৎ প্রবাহের মানটা জানতে চেয়েছে। ঠিক আছে, আমাদের ফ্যারাডের যে সূত্র আছে ই সমান মাইনাস ডি ফাই ডিটি, এটা করে নাও। তো সেক্ষেত্রে এই ফাইটাকে অর্থাৎ ডি ডিটি অফ, এখানে মাইনাস দিয়ে রাখছি, ফাই মানে 5t স্কয়ার মাইনাস 4t প্লাস 1, তো মাইনাস 10t মাইনাস হচ্ছে প্লাস 4, তাহলে মাইনাস 10t প্লাস 4। এখন টি এর মান হচ্ছে 0.2 সেকেন্ডে, তাহলে ইটা আসছে দেখো তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল মাইনাস 10 ইন্টু 0.2 প্লাস 4, তাহলে মাইনাস 2 প্লাস 4 সমান 2 অ্যাম্পিয়ার, 2 ভোল্ট। ঠিক আছে, আর রোধটা বলেছে, তাহলে আই সমান বেরোবে ই বাই আর, মানে ভি বাই আর। ওকে, আবিষ্ট তড়িৎচালক বল বাই রোধ, তো সেটা বলেছে 10 ওহম কুণ্ডলী, তাহলে 2/10 সমান 0.2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ যেটা।
অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার, মানে অপশন বি এক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারা গেছে? দেখো একবার ভালো করে দেখে নাও। ই সমান মাইনাস ডি বাই ডিটি আমাদের ফ্যারাডের সূত্র, সেটাকে এই অর্থাৎ এই রাশিমালাটাকে ডেরিভেটিভ করে তারপর টি এর জায়গায় 0.2 বসালে আমরা তড়িৎচালক বলটা পেয়ে যাচ্ছি। তারপর ফাইনালি আই সমান ই বাই আর করলে আমরা কারেন্টটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো 8এর কোশ্চেনটা বলেছে যে পদার্থ চিত্রে বিভব পার্থক্য ভি এর আরএমএস মান কত হবে। অর্থাৎ এই একটা লেখচিত্র দিয়েছে, লেখচিত্রটা একটু বোঝার চেষ্টা করো। এখানে যখন 0 থেকে t/2 টাইম, তখন এই ভিটা কনস্ট্যান্ট, ভি জিরো মানটা এটা। ঠিক আছে, t/2 থেকে t টাইম পর্যন্ত এই মানটা কিন্তু 0। আবার t থেকে 3t/2 এইটার মানটা আবার ভি জিরো। ঠিক আছে, এইভাবে আসছে। আমরা কি করব, এই টি পর্যন্ত অর্থাৎ এই যে ক্যাপিটাল টি রয়েছে, মানে পর্যায়কালটা হচ্ছে টি এতটা পর্যন্ত, মানে এই জায়গাটা পর্যন্ত আমরা টোটাল গড় মান বার করে নিলেই চলবে। তাহলে টোটাল টি ভি এর জন্য আমাদেরকে আরএমএস ভ্যালু, তো তাহলে ভি আরএমএস এর অ্যাকচুয়াল মান হচ্ছে ভি এর যে গড় মান এবং বর্গ, অর্থাৎ আগে স্কোয়ার করব মানে ভি স্কোয়ার। ওকে, তার যে মিন নেবো, মিন নাম হচ্ছে 1/t ইন্টিগ্রেশন 0 টু টি ভি স্কোয়ার নেবো, তারপর তার রুট নিয়ে নেবো, অর্থাৎ হোল টু দি পাওয়ার হাফ। এই মানটা ক্যালকুলেট করতে হবে। তো সবার আগে আমরা কাজ করি, গড় মানটা বার করি। যে ভি স্কোয়ারের যে গড় মান, অর্থাৎ এক্ষেত্রে 1/t 0 টু টি, আচ্ছা 0 টু টি লিখবো না, 0 টু t/2 এর জন্য ভি জিরো, তাহলে 0 টু t/2 ভি জিরো স্কোয়ার ডিটি প্লাস, আবার t/2 থেকে টি হচ্ছে এখানে 0, তাহলে t/2 থেকে টি 0 স্কোয়ার ইন্টু ডিটি। ঠিক আছে, এই মানটা বসালাম। তাহলে এখান থেকে আসছে দেখো 1/t, এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, যেহেতু 0 আছে, তাহলে এখানটা আমরা বার করছি ভি জিরো স্কোয়ার আর 0 টু t/2 ডিটি, তাহলে ভি জিরো স্কোয়ার বাই টি ইন্টু t/2, তাহলে এটা কত আসছে ভি জিরো স্কোয়ার বাই 2। ঠিক আছে, এরপরে ভি মানে ভি যে স্কোয়ার তার বার হয়ে গেছে। এরপর আমরা কি করবো, ভি এর মিনটা হয়ে গেছে, তো ভি স্কোয়ার বার চলে এসছে। অতএব ভি আরএমএস মানে আমরা কি বললাম, যে এই যে ভি স্কোয়ার যে গড়, তার গড়ের আবার বর্গমূল, অর্থাৎ ভি স্কোয়ার গড় তার আবার বর্গমূল, মানে হোল টু দি পাওয়ার হাফ। তার মানে ভি জিরো স্কোয়ার বাই 2 তার রুট। ঠিক আছে, তাহলে ভি জিরো বাই √2। ওকে, ভি জিরো বাই √2। আর তোমরা নর্মালি জানো যে আরএমএস ভ্যালু তো 1/√2 গুণ হয়। আচ্ছা, অপশন ডিটা হচ্ছে এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ 8এর অ্যান্সারের ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পারা গেছে? এটা ভি জিরো। 9 কোশ্চেনে বলেছে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, আল্ট্রাভায়োলেট রশ্মি, গামা রশ্মিকে তরঙ্গ দৈর্ঘ্যের নিম্নক্রম অনুসারে সাজালো হবে। তোমাদেরকে বলেছি দেখো আগের কোন একটা ভিডিওতে, আর এম আই ভি ইউ এক্স ওয়াই সি, এই তথ্যগুলো মনে রাখবে। আর ভি এর মধ্যে আছে এই দিক থেকে ভিভ জিওর, মানে উল্টো দিক থেকে ভিভ জিওর, ভি আই বি জি ওয়াই ও আর। ঠিক আছে, এই দিক থেকে ভিভ জিওর। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, তারপর এখানে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, আল্ট্রাভায়োলেট, এক্স রশ্মি, গামা রশ্মি, কসমিক রে। এই জায়গাটা হচ্ছে ভিজিবল রিজিয়ন, সেই জন্য এখানটা ভি নাম দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমাদের কি কি দিয়েছে একটু নাম্বারিং করো। বলেছে অবলোহিত রশ্মি মানে ইনফ্রারেড, এটা ধরো 1 নাম্বার অবলোহিত রশ্মিটা। তারপর বলেছে দেখো মাইক্রোওয়েভ, এম মানে মাইক্রোওয়েভ, মানে এটা 2 নাম্বার। ঠিক আছে, তারপর আল্ট্রাভায়োলেট রশ্মি, আচ্ছা এটা 3 নাম্বার। ওকে, তারপর হচ্ছে গামা রশ্মি, ওকে গামা রশ্মি 4। তো আমাদের যদি এই দিক থেকে সাজায়, কি আগে আসছে, 2 আগে আসছে, 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 4, মানে কি আসবে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে ইনফ্রারেড, তারপর হচ্ছে আল্ট্রাভায়োলেট, তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে গামা রশ্মি। তাই তো, এইভাবে আমাদের সাজাও। এরপর আমাদের অপশনগুলো ফলো করে নাও। কোথায় এইভাবে দেওয়া হচ্ছে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, গামা রশ্মি, মানে অপশন বিটা হচ্ছে এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আর একটা শ্লোক মনে রাখতে পারো, রেডিও মির্চি, আই লাভ ইউ, এক্স ওয়াই সি, এই হিসাবে মনে রাখতে পারো যে ক্রমশ তরঙ্গ দৈর্ঘ্যটা কমে কমে যাচ্ছে, আর উল্টো দিক থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে বেড়ে আসছে, বা কম্পাঙ্ক এই দিক থেকে এই দিকে গেলে কমে কমে যাচ্ছে। ঠিক আছে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, 10এর কোশ্চেনটা দেখো। 10এর কোশ্চেনটা বলেছে ধারককে তার তার দ্বারা ব্যাটারির সঙ্গে যুক্ত করলে, আচ্ছা ধারককে তারের সাহায্যে ব্যাটারির সাহায্যে মধ্যে যুক্ত করলে, এটা ধরো একটা ধারক। ঠিক আছে, এটা একটা পাত আর এটাও একটা পাত। তো এর সাথে আমরা যদি ব্যাটারির সাথে যুক্ত করি, এই কথাটা বলা হয়েছে। ওকে, ঠিক আছে, তো তার দ্বারা যুক্ত করলে পরিবাহী তারে পরিবহন তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, এটার মধ্যে দিয়ে আই প্রবাহ মাত্রা, এটা হচ্ছে আই তো পরিবহন, মানে আইটা হচ্ছে পরিবহন প্রবাহ মাত্রা। ঠিক আছে, পরিবহন প্রবাহ মাত্রা। আর একটা কি বলেছে, আর বলেছে যে
যুক্ত করলে পরিবহন প্রবাহ মাত্রা এবং ধারকের পাত দুটির মধ্যবর্তী স্থানে সরণ প্রবাহ মাত্রা সৃষ্টি হয়। হ্যাঁ, এই জায়গাটা তো আমাদের অন্তরক পদার্থ থাকে, এই জায়গাটা, তখন এখান থেকে এটার মধ্যে আইডি, ডি মানে হচ্ছে যেখানে আইডি মানে হচ্ছে এপসাইলন 0 ডেল ফাই ই ডিটি। ওকে, অর্থাৎ ডেল ফাই ই ডেল টি মানে হচ্ছে ফাই মানে হচ্ছে এখানে ই ইন্টু এরিয়া, এর মধ্যে কতটা অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হচ্ছে ইন্টু এর যে এরিয়া, পাতগুলো এরিয়া, ঠিক আছে, তো সেটা সৃষ্টি হয়। তারপর কি বলেছে, তাহলে প্রথমের বিবৃতিটা সঠিক, 1 নম্বরটা সঠিক। ওকে, 2 নম্বরে কি বলছে যে উপরিউক্ত প্রবাহ মাত্রা আলাদাভাবে বিচ্ছিন্ন কিন্তু বদ্ধ বর্তনীতে তারা মিলিতভাবে অবিচ্ছিন্ন। হ্যাঁ, এইটা আলাদা একটা প্রবাহ, এই জায়গাটা একটা আলাদা প্রবাহ, ঠিক আছে, কিন্তু যখন টোটাল সার্কিটটা ক্লোজ করছে তখন তারা একসাথে নিরবিচ্ছিন্ন। একদম 2-টাও সঠিক, তাহলে 2 নম্বরটা এখানে সঠিক। ওকে, তারপর 3-এ কি বলছে, 3 নম্বরে বলছে যে এই দুই প্রবাহ মাত্রার মান ভিন্ন, অর্থাৎ এই দুই প্রবাহ মাত্রার মান ভিন্ন না, এই টোটাল প্রবাহ যেটা বেরোচ্ছে ক্যালকুলেশন করে এটা দেখানো যায় যে আই এবং আইডি মানে সব দিক থেকে এক হয়, তবেই তো ব্যাটারির মধ্যে এই কারেন্টে যা যাবে সেটাই এর মধ্যে পাস করবে, সেটাই আবার এর মধ্যে মানে বদ্ধ পথের মধ্যে ঘুরতে থাকবে, ঠিক আছে, তাহলে 3 নম্বরটা সঠিক হলো না, 3 নম্বরটা এখানে সঠিক হলো না। নেক্সট কি বলেছে, 4 নম্বরে দিয়েছে যে তড়িৎ ফ্লাক্সে পরিবর্তন সরণ প্রবাহ সৃষ্টি করে না, এটাও মিথ্যা, কারণ এই যে আইডি প্রবাহ মাত্রা রাশিমালাটা লিখেছি দেখো, এপসাইলন 0 ডেল ডেল টি অফ ফাই মানে আমি কি বললাম ই ইন্টু এরিয়া। ওকে, তাহলে ফ্লাক্স যেটা চৌম্বক ফ্লাক্সের ক্ষেত্রে বি ইন্টু এরিয়া আর তড়িৎ ফ্লাক্স ক্ষেত্রে ই ইন্টু এরিয়া, তাহলে এটা ক্ষেত্রে দেখো এপসাইলন 0 এ ডেলি ডেলটি, তাই এই যে ডেলি ডেলটি রয়েছে না, এটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আর কারেন্ট থাকবে না, কিন্তু এটা নট ইকুয়াল টু 0 হলে তখন আইডিটাও নট ইকুয়াল টু 0। ওকে, তার মানে পরিবর্তনশীল অর্থাৎ ডেলি সাপেক্ষে টি এর সাপেক্ষে মানে ডেলটি সাপেক্ষে ডেলি যে পরিবর্তন হচ্ছে বা টি এর সাপেক্ষে ই এর যে পরিবর্তন হচ্ছে এটাই সরণ প্রবাহ সৃষ্টি করছে, তার জন্য ডেলি ডেলটি টার্মটা এসছে, অবকলনটা এসছে, ঠিক আছে, তার মানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সরণ প্রবাহ সৃষ্টি করে না, নয় এটা করে, তাহলে এই 4 নম্বরটাও কারেক্ট হলো না, ভুল 4 নম্বরটা। এরপর অপশন কি কি বেলাতে বলেছে দেখো, অপশনে বিবৃতি 1 আর 3 সঠিক নয়, এটা তো আসছে না, বিবৃতি 3, 4, 2, আচ্ছা আমাদের লাস্টেরটা দেখো, বিবৃতি 3 আর বিবৃতি 4 সঠিক নয়, একদম কারেক্ট, এই দুটো সঠিক নয়, উপরে দুটো সঠিক, ঠিক আছে, তাহলে অপশন কারেক্ট হচ্ছে অপশন ডি, ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট, ঠিক আছে। নেক্সট আমরা এরপর সেকশন বি এ ঢুকে যাবো। এখানে বলেছে শান্টের সাহায্যে গ্যালভানোমিটার দিয়ে বর্তনীর প্রবাহ প্রায় নির্ভুলভাবে পরিমাপ করা যায়। হ্যাঁ, একদম ঠিক, ধরো এটা একটা গ্যালভানোমিটার, এটা একটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার নিজস্ব রোধ আছে, সেই রোধটাকে আমি পাশে দেখাচ্ছি, ঠিক আছে, জি, আর এর একরসে একটা শান্টকে যোগ করা হয়, অর্থাৎ আর একটা শান্টকে যোগ করা হয় যাতে করে ম্যাক্সিমাম কারেন্ট এর মধ্যে দিয়ে পাস করে, ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যাটারি আর যেটা যা যুক্ত থাকে তড়িৎ উৎস কোনো একটা যুক্ত থাকে, তো ম্যাক্সিমাম কারেন্ট যেন এর মধ্যে পাস করে, যত সময় মিনিমাম এর মধ্যে পাস করে, তাহলে গ্যালভানোমিটারটাকে নষ্ট হবে না। ওকে, 2 নম্বর বলেছে কারণ সমান্তরাল সমবায়ে শান্ট যুক্ত হলে বর্তনীর মূল প্রবাহ অপরিবর্তিত থেকে যায়। আচ্ছা, শান্ট যেহেতু নিম্নমানের রোধ, তাহলে এই দুটো তুল্যরোধ কিন্তু অনেক গুণে কমে যায়, অর্থাৎ এস আর জি এর যে তুল্যরোধ এস জি বাই এস প্লাস জি, এই মানটা প্রচুর কমে যায়, ফলে অ্যাকচুয়াল রোধটা কমে যায়, অ্যাকচুয়াল রোধ কমে গেলে বর্তনীটার মধ্যে প্রবাহ প্রায়, অর্থাৎ অ্যামিটারের যে কাজ বর্তনীর প্রবাহটাকে মাপা সেটা কিন্তু খুব সুন্দর থাকে, প্রায় অপরিবর্তিত থাকে, তো দুটোই সঠিক, ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে অপশন এটাই এক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার। ওকে, বুঝতে পারা গেছে, খুব সহজ একটা কোশ্চেন দিয়েছিল দেখো, এটা এমন কিছু ইম্পর্টেন্টও নয়, কিন্তু বোঝা যাবে। নেক্সট 12 কোশ্চেনটা দেখো, তড়িৎ প্রবাহ ঘনত্বের অভিমুখ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখে হয়। দেখো এটা ধরো একটা তড়িৎ পরিবাহী, ঠিক আছে, ধরো একটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, তো ইলেকট্রনগুলোর যে বিচলন বেগ, এগুলো ধরো ইলেকট্রন, সেগুলো এই দিকে মানে গমন করে, কিন্তু সেটা বিভিন্ন ডিরেক্ট ভেলোসিটি যেটা আমাদের আঁকা বাঁকা পথে ফলো করে, তো সেই যে রাশিমালাটা আই যদি প্রবাহ হয় আই সমান এন ই এ ভি ডি, তাহলে আই বাই এ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব, যে আচ্ছা আমি ভেক্টর সাইনটা দিচ্ছি না, সমান এন ই ভি ডি। এখন কি কি জানতে চেয়েছে আগে দেখি, একে বলেছে যে তড়িৎ প্রবাহ ঘনত্বের অভিমুখ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হয়, তোমরা ওহমের সূত্র জানো, ওহমের সূত্রের দুটো রূপ, একটা হচ্ছে জে সমান সিগমা ই, জে সমান সিগমা ই, আর একটা হচ্ছে ই সমান রো জে, অর্থাৎ ভেক্টর রূপ, এটা রোটা হচ্ছে রোধাঙ্ক, সিগমাটা হচ্ছে পরিবাহিতাঙ্ক, তো এই যে ই এবং জি দেখো পরস্পর নির্ভরশীল মানে পরস্পর সম্পর্কিত, তাহলে 1 নম্বরটা সঠিক হলো, ঠিক আছে, 1 নম্বর যে আমাদের বিবৃতিটা দিয়েছে সেটা সঠিক। ওকে, ই আর জে এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আর কি বলেছে যে দ্বিতীয়ত বলেছে
ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের অভিমুখ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ দ্বারা নির্ধারিত হয় না, না তা তো নয়। এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড না অ্যাপ্লাই করি দু প্রান্তে, মানে এই এই পুরো জিনিসটাকে যদি একটা ব্যাটারির সাথে কানেক্ট না করি, তাহলে এরা তাড়িত হবে না, মানে ইলেকট্রনগুলো বিচলন বেগ ঘটবে না। এবং এই যে সম্পর্ক এখানে যে আছে, দেখো এখানেও যে আছে, এগুলোকে যদি আমরা ডিলেট করি তাহলে ভি এর সাথে ডাইরেক্ট আমরা এখানে একটা সম্পর্ক পাবো। বুঝতে পারা যাচ্ছে? অর্থাৎ এখানে যদি বসিয়ে দিই ই সমান রো, যে জায়গায় বসিয়ে দিই এন ই ভিডি, তার মানে ই প্রপোর্শনাল টু ভিডি, ওকে, বা ভিডি প্রপোর্শনাল টু ই এটা বলতে পারি। অর্থাৎ ইলেকট্রনগুলো কত স্পিডে ছুটবে সেটা ডিপেন্ড করছে এখানে তড়িৎ প্রাবল্যের উপর, ই এর উপর। তাহলে এটা মিথ্যা, আমাদের বিবৃতি এটা সঠিক, কিন্তু আমাদের যে কারণ আরটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এ আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা, এ আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। বুঝতে পারা গেছে তো সবাইকার? যে তো আমাদের যে কারেন্টের রাশিমালা বিচলন বেগের সাথে এটা, আর এ দিয়ে ভাগ করলে প্রতি একক প্রস্থচ্ছেদের মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে সেটা এ দিয়ে ভাগ করলে যে পাবো, মানে তড়িৎ প্রবাহ ঘনত্ব। এই রাশিমালাটা এখানে ওহমের সূত্র যদি বসিয়ে দিই, এটা হচ্ছে ওহমস ল, ওহমের সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, সেই ভি সমান আই আর থেকে অ্যাকচুয়ালি আসছে। তো সেক্ষেত্রে এরাও কিন্তু পরস্পর সম্পর্কিত, সুতরাং এটা ভুল। অর্থাৎ প্রথমে এটা ঠিক, আটটা ভুল। ঠিক আছে, একটা সুন্দর সার্কিট দিয়েছে, এখানে একটু কোশ্চেনটা ভুল আছে। এই যে 6 মাইক্রোফ্যারাড আর 3 মাইক্রোফ্যারাড, এগুলো একটু অদল বদল করে নাও। আমি দেখো সেইভাবে এঁকে নিয়েছি, না হলে কিন্তু অ্যান্সারটা আসবে না। কেন আসবে না একটু পরে এক্সপ্লেন করছি, বইয়ের সাথে একটু মিলিয়ে নাও। ঠিক আছে, তো দেখো এখানে যখন এই 5টা ক্যাপাসিটার দিয়েছে, 1 2 3 4 5, এটা একটা হুইটস্টোন ব্রিজের মতো সার্কিট আসবে। এটাকে আমরা নাম দিচ্ছি একটা, এখানে যে এক্স আর ওয়াই বিন্দু আছে, সেক্ষেত্রে দেখো আমরা আঁকার চেষ্টা করছি এইদিকে এক্স আর এটা ওয়াই বিন্দু, এটা হচ্ছে 13 দাগের কোশ্চেন। ওকে, এটা উপরে এ নাম দিচ্ছি, এটা বি নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এ আর এক্স এর মধ্যে কি কানেক্ট আছে, এটা হচ্ছে এক্স বিন্দু, এটা হচ্ছে এক্স বিন্দু, মানে এটাও এক্স বিন্দু। এক্স আর এর মধ্যে, তাহলে এক্স আর এর মাঝখানে 6 কানেক্ট আছে, তাহলে 6 মাইক্রোফ্যারাড। ওকে, আচ্ছা, এ আর বি এর মাঝখানে 5, তাহলে এ আর বি এর মাঝখানে 5, আমরা সেইভাবেই কানেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে 5 মাইক্রোফ্যারাড ধরো। ঠিক আছে, এটা 5। ওকে, আচ্ছা, বি আর ও এর মাঝখানে দেখো 2 কানেক্ট আছে, তাহলে বি এবং ও এর মাঝখানে 2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আর কি কানেক্ট আছে এক্স আর বি এর মাঝখানে, তাহলে এক্স এবং এটা হচ্ছে বি, এটা দেখো এটা হচ্ছে এক্স এবং বি এর মাঝখানে 3 মাইক্রোফ্যারাড, তাহলে এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। আর এ এবং ওয়াই এর মাঝখানে, অর্থাৎ এই যে এ বিন্দু এখানে এই যে বাঁকানো আছে না, এটা মানে হচ্ছে এই তারটার সাথে এই তারটা ক্রস করছে না, মানে ঠেকছে না। ঠিক আছে, অর্থাৎ এর সাথে ওয়াই এটা কানেকশন আছে দেখো 4 মাইক্রোফ্যারাড, তাহলে এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। এখন আমাদের যে হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থা শর্ত হয় পি বাই কিউ সমান আর বাই এস, তোমরা জানো এটা। তো পি বাই কিউ সমান আর বাই এস, এক্ষেত্রে দেখো সি ওয়ান বাই সি টু সমান সি থ্রি বাই সি ফোর। ধরো আমি এটাকে বলছি সি ওয়ান, এই যে মাইক্রোফ্যারাড এটাকে বলছি সি টু, এটাকে বলছি ধরো সি থ্রি, এটা সি ফোর। ঠিক আছে, দেখো কি করে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা কি জানি যে ধারকত্বের ক্ষেত্রে তার যে রাশিমালা, অর্থাৎ ধারকের যে রাশিমালাটা সেটা হচ্ছে এক্সসি, এক্সসির মান হচ্ছে দেখো মানে প্রতিরোধ, যেটা অ্যাকচুয়ালি এটা অল্টারনেটিভ কারেন্টের জন্য দেয়, কিন্তু আমি যদি নর্মাল যে তার রাশিমালাটা ধরি, তাহলে পি মানে হচ্ছে সি ওয়ান এর জন্য, তাহলে 1 বাই ওমেগা সি ওয়ান হয় এটা। আর কিউ এর জন্য হবে 1 বাই ওমেগা সি টু সমান 1 বাই ওমেগা সি থ্রি, এটা হবে 1 বাই ওমেগা সি ফোর। এটাকে একটু ক্যালকুলেট করো, দেখো উল্টে গিয়ে সি টু বাই সি ওয়ান সমান সি ফোর বাই সি থ্রি, অর্থাৎ সি টু বাই সি ওয়ান সমান সি ফোর বাই সি থ্রি, বা উল্টো ভাবে সি ওয়ান বাই সি টু সমান সি থ্রি বাই সি ফোর। অর্থাৎ পি বাই কিউ সমান আর বাই এস, এর অনুরূপ সমীকরণ হচ্ছে সি বাই সি টু সমান সি থ্রি বাই সি ফোর। তো আমাদের এই যে রাশিমালাটা এখান থেকে দেখো সেটা আমাদের আসতে পারছি কিনা, দেখো 6/4, 6/4 কত হয়, 6/4 মানে 3/2, আবার 3/2। ওকে, তাহলে এটা হবে 3/2, তার মানে 6/4 সমান 3/2, যেখানে এটা ব্যালেন্স অবস্থায় আছে, অর্থাৎ মাঝের যে ক্যাপাসিটরটা এটাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, এটা বাদ দিয়ে আঁকো, দিয়ে দেখো অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এরপর আমরা বাকিগুলো মুছে দিচ্ছি ক্যালকুলেশন করার সুবিধার্থে, তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তাহলে দেখো এখানটা কি করছি, মাঝখানেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু এর মধ্যে কোনো আধান ফ্লো করবে না, একই বিভবে আছে, মানে এ বিন্দু আর বি বিন্দু একই বিভব। তাহলে দেখো 6 আর 4 সিরিজে আছে, তাহলে 6 × 4 বাই 6 + 4, আর এই 3 এবং 2 প্যারালাল, তাহলে 3 × 2 বাই 3 + 2, মানে গুণফল বাই যোগফল, সেই পুরো সিস্টেমটা এটা দেখো এই দিকটা। আচ্ছা, আমি এখানে সি ওয়ান সি টু এগুলো মুছে দিচ্ছি, এরপর বোঝা হয়ে গেছে আশা করি। তাহলে সি ওয়ান সি টু সি থ্রিটা মুছে দিচ্ছি, অর্থাৎ ছবিটাও ঘিঞ্জি না লাগে।
তো এই পুরো পার্টটা এবং নিচের পার্টটা সেটা এই যে পয়েন্টটা দেখো, এই পয়েন্টটাতে তারা দেখো একসাথে কিসে আছে, প্যারালালে আছে, মানে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে 24/10 প্লাস 3 দুগুণে 6/5, এটা ক্যালকুলেট করলে 12/5 প্লাস 6/5, 12 আর 6 18/5 মাইক্রোফ্যারাড। এই জন্যই বললাম যে এই 6 আর 3টাকে অদল বদল করো, ওখানে উত্তরে একটু ভুল আছে, মানে উত্তরে নয় সরি, কোশ্চেনটাতে একটু ভুল আছে, না হলে কিন্তু ব্যালেন্স আসতো না। যদি এটা ধরো 6 হতো, এই 6 আর 3 হতো, উল্টো পাল্টা থাকতো, তাহলে এটা তো 3/4, এটা তো 6/2, ব্যালেন্স হতো না। ঠিক আছে, তো এটা তো দেখো ব্যালেন্স হয়েছে এবং এটাই সঠিক, অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হবে সি এরটা, অপশন সি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল এটা, এই কোশ্চেনটা একটা সুন্দর কোশ্চেন, যেটা হয়তো এর আগেও আমি মানে চোখে থাকেনি, এটা একটা চোখে ঠেকেছিল। নেক্সট আমরা 14 কোশ্চেনটা দেখো। দেখো 14 দাগের কোশ্চেনটা এখানে একটু ইনকমপ্লিট আছে, গ্রাফটা ওখানে দিয়ে দিয়েছে কিন্তু গ্রাফটা ওরা লেখেনি, আমি পরে এটা সার্চ করে খুঁজেছিলাম যে কোশ্চেনটা কি আসতে পারে। তো গ্রাফটা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে এরকম একটা সার্কিট তোমরা জানো, ব্যাটারি কন্ডিশন যেটা হয়, অর্থাৎ এটা একটা বহির্বর্তনী রোধ আর তার এক পাশে একটা ব্যাটারি কানেকশন আছে, এই ব্যাটারিটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে ছোট হাতের আর, এটা হচ্ছে ধরো ই, এর মধ্যে কারেন্ট যাচ্ছে আই, আর ভি হচ্ছে এর এক পাশে যে বিভব পতন। মানে অ্যাকচুয়ালি এই দুটো পয়েন্ট এ আর বি, ধরো এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এ আর বি কার সাথে কানেক্ট, অ্যাকচুয়ালি কোষটার সাথে, মানে সেলটার সাথে বা ব্যাটারির সাথে, তাহলে ব্যাটারি দু প্রান্তের মধ্যে বিভব পাবে, তো এটাও বলে দিয়েছে। তো সেই ভি এবং আই এদের মধ্যে আমরা সম্পর্ক কি জানি, আই সমান E/R+R। ঠিক আছে, তাহলে এখান থেকে আই সমান আই আর প্লাস আই ক্যাপিটাল আর সমান ই। তাহলে এখান থেকে আইআরটা হচ্ছে এখানে ভি, তাহলে আইআর প্লাস ভি সমান হচ্ছে ই, বা আইআর সমান হচ্ছে ই মাইনাস ভি। তাহলে এখান থেকে আই সমান E/R মাইনাস V/R। ঠিক আছে, তো এইটার যে লেখচিত্র, অর্থাৎ এইটা লেখচিত্রটা এইভাবে আসছে, দেখো আই সমান E/R প্লাস -1/R ইন্টু ভি। তাহলে এটাকে আমরা লিখছি সি প্লাস এম এক্স, অর্থাৎ এই আইটাকে লিখছি ওয়াই সমান এম এক্স প্লাস সি ধরনের, এই ধরনের একটা সমীকরণ। ঠিক আছে, এই গ্রাফটা এখানে দিয়েছে। তো ওয়াই সমান এম এক্স প্লাস সি, এটাকে তুলনা করলে কি পাচ্ছি, নতিটা হচ্ছে 1/R, এখানে মাইনাস মানে হচ্ছে নতিটা নিচের দিকে নেমে নেমে যাচ্ছে, তাই মাইনাস আছে। আচ্ছা, E/Rটা হচ্ছে এখানে যে কতটা অংশে কাট করছে, মানে এইখান থেকে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে E/R, তাহলে এখানে একটু লিখে নিচ্ছে আমাদের গ্রাফের সাথে তুলনা করে। আর হচ্ছে 1/Rটা হচ্ছে এম সমান 1/R। ঠিক আছে, নতিটা। তো এখানে জানতে চেয়েছে যে এই গ্রাফটার জন্য এখানে ই এবং আর এর মান জানতে চেয়েছে। আচ্ছা, আমরা তুলনা করো। দেখো এই নতিটা কি করে বার করব, এটা যদি থিটা হয়, তাহলে এখান থেকে ট্যান থিটা, এই চিত্রটাকে বার করতে হবে, এটা এ, এটা বি, এটা সি, তার ট্যান থিটা কি হচ্ছে এ বি বাই বিসি, লম্ব বাই ভূমি। তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে সার্কিটটা মুছে দিচ্ছি, বা বুঝতে পারা গেছে কি বলতে চাইছি। তো সার্কিটটা মুছে দিয়ে এখানে ক্যালকুলেশনটা করছি। ঠিক আছে, তাহলে ট্যান থিটা সমান E/R, মানে এইটা তুলনা করো, এই যে এইটা E/R, এটা হচ্ছে সরি 1/R। তো এইটা তুলনা করে এম মানে হচ্ছে 1/R, আর E/R হচ্ছে সি, ভি অক্ষ আই অক্ষ, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইভাবে আসছে। ঠিক আছে, তাহলে ট্যান থিটা সমান 1/R, বা এখান থেকে ট্যান থিটা মানে কত, দেখো এইখান থেকে এটা হচ্ছে 5, আর এখান থেকে এটা হচ্ছে 2 একক, তাহলে এখানে হচ্ছে 5/2 সমান 1/R, বা আর সমান হবে 2/5 সমান 0.4 ওহম। ঠিক আছে, আর হচ্ছে তোমার E/Rটা বার করবে, এই কার্ডটা এটা হচ্ছে 5, তাহলে E/R মানে হচ্ছে এখান থেকে বি থেকে এ, ধরো এ বি সমান E/R সমান হচ্ছে 5, কারণ এখান থেকে 5 একক দূরত্ব আছে। তাহলে এখান থেকে ই এর মানটা বার করবে, ই সমান 5R, মানে 5 ইন্টু আর এর মান পেয়ে গেছি উপরেই যাও 0.4, বা ই সমান পাচ্ছি আমরা 5/4 মানে 2 ভোল্ট। ঠিক আছে, তাহলে ই পেলাম 2 ভোল্ট, আর দেখো আরটা পাচ্ছি 0.4 ওহম, আর সমান 0.4 ওহম। ওকে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর আমাদের অপশন মেলাও, কোন অ্যান্সারটা সঠিক আসছে। ই সমান 2 ভোল্ট, আর সমান 0.4 ওহম। ঠিক আছে, এটা অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বিটা হচ্ছে সম্ভবত, হ্যাঁ, বি অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পারা গেছে? খুব ইন্টারেস্টিং এবং ভালো কোশ্চেন ছিল। এই কোশ্চেনগুলোর জন্য তোমাদের এই পেজটা প্রথমবার সিলেক্ট করলাম, যে না কোশ্চেনটা খুব সুন্দর দিয়েছে। 15 দাগের কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলেছে প্রদত্ত চিত্র অনুযায়ী 16 ওহমের 16টা রোধ বর্তনীতে যুক্ত থাকলে এ এবং বি বিন্দুর তুল্য রোধ কত হবে। আচ্ছা, এ বি হচ্ছে এটা, এখানে সিডিটা আমি নাম দিয়েছি। তো দেখো প্রথমে বোঝার চেষ্টা করো, এই যে চারটে রোধ, যে কোনো চারটেকে ধরো,
প্যারালালে 4টে আছে দেখো। আমি যদি এই 4টেকে ধরছি, ভালো করে দেখো, আমি একবার একটু মোটা করে দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে? এ বির মধ্যে এই যে 4টে আছে দেখো তো, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা একটাই পয়েন্ট কিনা? কেন বলো তো? এর মাঝখানে কোনো রোধ নাই। একইভাবে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এরাও একটাই পয়েন্ট। মানে এই 4টের যে কম্বিনেশন অর্থাৎ তুল্য রোধ, সেটা 4টে মানে হচ্ছে R/4 এর প্যারালাল হয়, তাহলে 16/4 মানে প্রত্যেকটা 4 করে হয়ে যাবে। এই 4টে মিলে আমি একটা বাহু অর্থাৎ এই জায়গাটাতে আঁকতে পারি। অনুরূপভাবে এই 4টের জন্য একটা, এই 4টের জন্য একটা, এই 4টের জন্য একটা। আমি সেইভাবে আগে ছবিটা আঁকছি, ঠিক আছে? এই জায়গাটা দেখো, এখানটা 4 ওহম হয়ে গেল, অর্থাৎ 16 ওহমকে 4 দিয়ে ভাগ করলে যেটা প্যারালালে থাকে একই রোধ, ঠিক আছে? এটা 4। একইভাবে এইটাও 4, ওকে? একইভাবে এটাও 4 আর এটাও 4, ঠিক আছে? এগুলো সব 4 ওহম করে হয়ে গেল। এইটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন এ আর বি এর মাঝখানে আঁকতে হবে। দেখো তো, এই এ আর বি এর মাঝখানে উপর দিকে যে সারিটা আছে, এরা একটা সিরিজে কাজ করছে না? 4 4 4, পুরোটা একটা লাইন, এখানে কোনো ভাঙে নাই। তারপর দেখো এই এ বিন্দু, আমি এখানে এ বিন্দুর মাঝখানে এই লাইনটাকে আঁকছি, 3টে 4 মিলে কত হয়? 12 ওহম, অর্থাৎ এটা হচ্ছে 12 ওহম, ঠিক আছে? এটা হচ্ছে 12 ওহম। আর এ আর বি এর মাঝখানে আরেকটা 4 ওহম কানেক্ট আছে, তাহলে এইটা ধরো এ বিন্দু, এটা বি বিন্দু, এখানটা আরেকটা 4 ওহম কানেক্ট আছে, ওকে? এটা হচ্ছে 4 ওহম। 12 আর 4 এর কম্বিনেশন কি দাঁড়ালো? প্যারালাল দাঁড়িয়েছে, অর্থাৎ এখানে সমান্তরাল। তাহলে গুণফল বাই যোগফল, 12 × 4 বাই 12 + 4, অর্থাৎ 12 × 4 = 48 বাই 12 আর 4 = 16, মানে হচ্ছে 3 ওহম। বোঝাতে পেরেছি? অর্থাৎ এই 4টে মিলে এই যে পয়েন্টগুলো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট সার্কিট করা আছে, মানে একটা লম্বা তার দিয়ে এখানটা আর একটা লম্বা তার দিয়ে এই জায়গাটা কানেক্ট আছে, ঠিক আছে? তাহলে এই সবগুলো মিলে, এই 4টে মিলে একটা সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন তৈরি করেছে, যার প্রত্যেকটা মান হচ্ছে এখানে 4 ওহম করে। এবং এই 4 গুলো, অর্থাৎ এই লাইনটা 4, এইটাই 4, এইটা 4, এইটা 4 মিলে টোটাল 4টে হবে। এরপর তারা এরকম ভাবে একটা কানেকশন তৈরি করেছে, এই এ আর বি এর মাঝখানে এইখানটা 4 4 4 মানে হচ্ছে টোটাল 12 ওহম, ঠিক আছে? 12 ওহম কানেক্টেড। এই 12 আর এইখানে 4 মিলে আবার প্যারালাল, সেটা মিলে হচ্ছে 3 ওহম। তাহলে এরপর আমাদের অপশন ফলো করো। অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে সি অপশনটা, ঠিক আছে? অপশন সিটা হচ্ছে কানেকশন, ওই সঠিক অ্যান্সার, সরি কানেকশন নয়। আচ্ছা ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে যে এই পয়েন্টগুলো শর্ট সার্কিট করা আছে, একসাথে কানেকশন আছে। যদি হ্যাঁ, ওই জটিল কখন হতো, যদি এই জায়গাগুলো একটা করে রেজিস্ট্যান্স ঢুকিয়ে দিত, এইটা এইখানটা এইভাবে যদি আবার রেজিস্ট্যান্স ঢুকিয়ে দিত, তাহলে কিন্তু সেটা চাপের হয়ে যেত, ঠিক আছে? সেটা তোমাদের জন্য না, এটা হায়ার ক্লাসের জন্য, ওকে? নেক্সট, তারপর 16 নম্বর কোশ্চেনটা দেখো। চিত্রে দেখানো রেখাগুলির মধ্যে কোনটি বৈদ্যুতিক প্রবাহের অপেক্ষক হিসাবে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট রোধে উপস্থিত তাপ শক্তিকে উপস্থাপন করে? আচ্ছা, তাপ শক্তির রাশিমালা মনে হচ্ছে H সমান I² RT/J, I² RT/J, ঠিক আছে? তো এখানে কানেকশনটা যেটা দিয়েছে আই এর সাথে এইচ কে, অর্থাৎ আই এর সাথে ইউ বলতে এখানে এইচ কে ওরা ইউ বোঝাচ্ছে। তাহলে দেখো এইচ প্রপোর্শনাল টু I², সমান জে এইচ বাই আর টি ইন্টু আই ইন্টু এইচ, হ্যাঁ ঠিক আছে, জে এইচ বাই আর টি। তাহলে এখান থেকে দেখো, এই জে বাই আর টিটাকে একটা কিছু ধরলাম ইন্টু এইচ, তাহলে Y² সমান mx বা Y² সমান 4ax, এই টাইপের একটা সমীকরণ চলে আসছে না? এমটা ধরো মনে মনে জে বাই আর টি ধরো, তাহলে এক্স অক্ষ এক ঘাত, ওয়াই এর ঘরে দু ঘাত। তাহলে এটা কিসের সমীকরণ? একটা অধিবৃত্ত যার অ্যাক্সিসটা কোন দিকে হবে? এখানে এক্স অক্ষ বরাবর, মানে এখানে এক্স বলতে এইচ অক্ষ বরাবর। আচ্ছা, আমাদের যে গ্রাফটা আছে, এই বরাবর আই কে প্লট করছি আর এই বরাবর এইচ কে প্লট করছি। অ্যাকচুয়ালি ইউ দিয়েছে, ওটা এইচ বুঝে নেবে। তো সেক্ষেত্রে এইচ যে দিকে থাকবে সেই দিকে অ্যাক্সিসটা হবে, তার মানে এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এইভাবে উঠবে। এটা একটা অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে? এরপর আমাদের এই ধরনের গ্রাফ কোনটা আছে সেটা ফলো করো। দেখো লাস্টে যে ডি নাম দিয়েছে না, ওই ডি নাম্বারের গ্রাফটা হচ্ছে এটা। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন ডি এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এক্ষেত্রে গ্রাফটা অ্যাকচুয়ালি কোন দিকে আসছে? x² সমান 4ay, ঠিক আছে? এই বরাবর আসছে। মানে আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে নিই, আয়ের জায়গায় যদি এক্স ভাবি আর এইচটাকে যদি ওয়াই ভাবি, তাহলে এইটা চলে আসছে, ওকে? এইটা আসছে দেখো। তাহলে আমরা এটাকে একটু মুছে দিচ্ছি। x² সমান, আচ্ছা এটা ঠিক করি, x² সমান 4ay, এইচটাকে ওয়াই ভাবো, এক্সটাকে মানে আইটাকে ভাবো এক্স, তাহলে দেখো এরকম একটা গ্রাফ আসছে, ঠিক আছে? নেক্সট, আমাদের পরবর্তী সেকশন, অর্থাৎ সেকশন ডি ঢুকে গেছি। 17 প্রশ্নটা দেখো। প্রদর্শিত বর্তনীতে যখন এস সুইচকে বন্ধ করা হয় তখন তড়িৎ প্রবাহ আই এর মান অর্থাৎ অ্যাম্পিয়ার এককে কত হবে? তার মানে এই আইটা কত হবে? তো আইটা বোঝার জন্য আমাদের একটু নাম দিয়ে দিচ্ছি। এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা হচ্ছে ডি বিন্দু। এখানে দেখো ভোল্টেজটা 20 ভোল্ট,
এইখানে ভোল্টেজটাকে আমি ভি ধরে নিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা ভি লিখে দিচ্ছি, দেখো দেখা যাচ্ছে আশা করছি। এইখানটাতে হচ্ছে 10 ভোল্ট, এই যে 10 ভোল্ট, আর এখানটাতে ভোল্টেজ ডিফারেন্স মানে ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। এইখানে সুইচটা মানে ক্লোজ করতে হয়েছে, তার মানে সুইচটা জাস্ট এঁকে দিলাম, এখানে সুইচটা আঁকার দরকার নেই, মানে এখানে কারেন্ট যাচ্ছে মোট কথা। তো দেখো এখানে কার্চফ ল অ্যাপ্লাই করো, এই যে বি বিন্দুতে I2 ঢুকছে, I1 ঢুকছে, I বেরিয়ে আসছে, তাহলে আমরা লিখতে পারি যতটা ঢুকলো সমান যতটা বেরোলো, তাই তো, অর্থাৎ এখানে যতটা কারেন্ট প্রবেশ করলো সমান যতটা কারেন্ট নির্গমন হলো, তাহলে এটা একটা সমীকরণ। ওকে, আর একবার আমরা কিছু সমীকরণ বার করছি, দেখো এ থেকে বি এর মধ্যে মানে কি বলে যেন, ওহমের সূত্র অ্যাপ্লাই করো। দেখো এ থেকে বি এর জন্য এটা হাই ভোল্টেজ, কেন বলতো এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে ভি এ বি এটা হচ্ছে 20 ভোল্ট, 20 মাইনাস ভি, এ থেকে বি এর যে বিভব পার্থক্য 20 মাইনাস ভি, এটাকে ভি ধরে নিচ্ছি, তো সমান হচ্ছে 2I1। ওকে, তাহলে এখান থেকে 20 মাইনাস, আচ্ছা ভিটার জন্য আমরা পরে অ্যাপ্লাই করছি, ভি মাইনাস এখানে 0, তাহলে ভি মাইনাস 0 এটা আমাদের 1 নম্বর সমীকরণ করে রাখলাম। আচ্ছা এরপর উপর থেকে নিচের দিকে যাও, বি থেকে সি, ঠিক আছে, এটা ডি বিন্দু, তাহলে ভি বি ডি সমান ভি মাইনাস 0 সমান I ইন্টু 2, ঠিক আছে, তাহলে এখান থেকে ভি সমান 2I, আর একটু আগে পিছিয়ে I1 প্লাস I2 সমান I, তাহলে 2 ইন্টু I1 প্লাস I2, এটাকে 2 নম্বর সমীকরণ বার করে রাখো। ওকে, আবার এই দিক থেকে সি থেকে বি এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স 10 মাইনাস ভি, এখানটা ভি আছে, সমান 4I2, ভি সমান IR, তাহলে ভি সি বি সমান হচ্ছে 10 মাইনাস ভি সমান 4I2। ওকে, আচ্ছা আমরা কাজ করি, এই ভি এর মানগুলো একটু বসিয়ে দিই, মানে ভি সমান 2 ইন্টু I1 প্লাস I2, তাহলে 1 নম্বর থেকে কি পাচ্ছি, 1 নম্বরটাকে লিখছে দেখো 20 মাইনাস ভি, 20 মাইনাস ভি এর জায়গায় লিখছে এটা 2 ইন্টু, তাহলে 2 ইন্টু I1 প্লাস I2 সমান এখানে 2I1, 2I1, তাহলে এটাকে দেখো লিখছি 20 সমান 2I1 প্লাস 2I1, তাহলে 4I1 প্লাস 2I2, বা আমরা এটাকে লিখছি 10 সমান 2I1 প্লাস I2, এটাকে আমরা একের এ সমীকরণ নাম দিচ্ছি, আর এই দুইটাকে লিখছি দেখো 2 নম্বর সমীকরণ মানে হচ্ছে সরি 3 নম্বর সমীকরণ, এই 3 নম্বর সমীকরণটাকে লিখছি 10 মাইনাস ভি, তাহলে 10 3 নম্বর সমীকরণকে লিখছি দেখো 10 মাইনাস ভি মানে হচ্ছে 2 ইন্টু I1 প্লাস I2 সমান 4I2, তাহলে এখান থেকে 10 সমান 2I1 প্লাস, আচ্ছা 2I1 প্লাস 2I2, তাহলে 2I1 প্লাস 6I2, ঠিক আছে, এটা পেলাম 2I1 প্লাস 6I2। এক কাজ করে এটাও 2I1 2I1, তাহলে এটাকে নাম দিচ্ছি 3 এ, এই 3 এ মাইনাস 2 এর এ, ঠিক আছে, এটা বিয়োগ করে দাও, মানে এই সমীকরণটা সমাধান করো, এটা 3 এর এ আর 1 এর এ। ওকে, তাহলে কি পাচ্ছি 2I1 প্লাস 6I2 সমান হচ্ছে 10, অন্যদিকে এটা পাচ্ছি দেখো 2I1 প্লাস I2 সমান পাচ্ছি 10, তাহলে বিয়োগ করলে এইটা মাইনাস এইটা, তাহলে এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি 5I2 সমান 0, তাহলে এখান থেকে I2 সমান পাচ্ছি 0। আচ্ছা I2 মান 0 যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, হয় 1 নয় 3। আচ্ছা আমরা এইখানটা বসিয়ে দিচ্ছি, 1 এর এ থেকে কি পাচ্ছি তাহলে দেখো 10 সমান 2I1 প্লাস I2 জায়গায় 0, তাহলে 10 সমান 2I1 প্লাস 0, তাহলে এখান থেকে I1 এর মান পাচ্ছি দেখো 5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে I1 5, তাহলে I2 এর মান এই যে I, তাহলে এখান থেকে লিখে দিতে পারি এই সমীকরণটা থেকে I1 মানে 5, I2 মানে 0 সমান হচ্ছে I, তাহলে I এর মান কত পাচ্ছি 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ অ্যান্সার এলো I এর মান 5 অ্যাম্পিয়ার। কি করলাম, খুব ভালো অঙ্ক একটা, দেখো কি দিয়েছে, এই দুটোর মধ্যে বিভব পার্থক্যটা বার করেছি, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এবং এইটা থেকে এটা বিভব পার্থক্য, আর ভি সমান যে IR, ওহমের যে সূত্রগুলো হয় না, ভি সমান IR, এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তাহলে 5 অ্যাম্পিয়ার কোনটা অ্যান্সার আসছে, আমাদের অ্যান্সার ফলো করো, অ্যান্সার হচ্ছে 5, অপশন বি তে আছে, তাহলে অপশন বিটা এক্ষেত্রে আমাদের জন্য সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। আচ্ছা 18 কোশ্চেনটা দেখো, এখানে 18 কোশ্চেনটা কি বলেছে, যে একটা এসি বর্তনী ভোল্টেজ এবং প্রবাহ মাত্রা প্রদত্ত সমীকরণগুলি দ্বারা প্রকাশিত হয়, ভি এর মান দিয়েছে, আই এর মান দিয়েছে, যেটা আমরা এখানে লিখে রেখেছি। ঠিক আছে, এখানে বলেছে বর্তনী ব্যয়িত ক্ষমতা ওয়াট এককে কত হবে। আচ্ছা এটাকে তোমরা তুলনা করতে পারো V0 সাইন ওমেগা টি, এটার সাথে এটাকে তুলনা করতে পারো I0 সাইন অফ ওমেগা টি মাইনাস থিটা, এই আকারে তুলনা করতে পারো। তাহলে আমাদের যে ব্যয়িত ক্ষমতা P সমান V RMS গণিত I RMS
গণিত কস থিটা। কস থিটাটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ভি আরএমএস মানে V0/√2 I0/√2 ইন্টু কস থিটা। ওকে, তো ভি আরএমএস মানে হচ্ছে V0 মানে এটা কোনটা, V0 মান হচ্ছে এটা 200, তাহলে 200/√2 ইন্টু I0 মানে এটা 10টা হচ্ছে I0, তাহলে 10/√2 ইন্টু কস থিটা। কস থিটা কোনটা, এটা থিটার সাথে তুলনা করলে π/2। ও কস π/2 তো 0, তাহলে এত লেখা দরকারই ছিল না, 0 হয়ে যাবে অ্যান্সার। এত ফালতু খাটুনি হলো। প্রথমে দেখে বোঝা যেত যে cos π/2 এর মান এখানে মানে দশা পার্থক্য যেহেতু π/2 কারেন্ট আর ভোল্টেজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ডলেস কারেন্ট মানে ক্ষমতা ব্যয় করছে না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, এখানে অ্যান্সার হচ্ছে 0 মানে অপশন বি। ঠিক আছে, এই অপশনটা দেখে আমার বেশ কয়েকটা স্টুডেন্ট খুব ইন্টারেস্টিং মানে অ্যান্সার দেয়, স্যার 0 যখন আছে 0 অ্যান্সার হবে। জানি না কোন সূত্রে তাদের মেলে, সবসময় হয় না এটা, এরকম আন্দাজে কেউ অ্যান্সার দেবে না। ঠিক আছে, প্রবাহ সুবিদিতা 50% বাড়ানোর জন্য একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের পাক সংখ্যা বাড়ানো হলো। তো গ্যালভানোমিটারটি বিভব সুবিদিতা শতকরার পরিবর্তন কত? আচ্ছা, গ্যালভানোমিটার তোমাদের পড়া আছে তো, টাউ সমান যে সি থিটা, ঠিক আছে, আই সমান ছিল এটা, টাউ মানে হচ্ছে NABI, অর্থাৎ টাউ সমান ছিল NIAB সমান সি থিটা, তাহলে আই সমান হচ্ছে সি থিটা বাই NAB। এখানে থিটাটা হচ্ছে বিক্ষেপ কোণ, আমি আর গ্যালভানোমিটার কোনো ছবি আঁকছি না। তো এখান থেকে থিটা বাই আই এটা হচ্ছে প্রবাহ সুবিদিতা, প্রবাহ সুবিদিতা। ঠিক আছে, তো এর মানটা কত হচ্ছে, থিটা বাই আই করলে সমান NAB/C, আর থিটা বাই ভি মানে হচ্ছে থিটা বাই আই আর, মানে থিটা বাই আই মানে হচ্ছে NAB/CR। এই NAB/Cটাকে আমি একটা কিছু ধরে নিচ্ছি, এটাকে ধরো আমি ধরছি x1, তাহলে এটা ধরবো x1/r। ঠিক আছে, এইভাবে ধরে নিচ্ছি। এই x মানে NAB/Cটা হচ্ছে এখানে x1 বা প্রবাহ সুবিদিতা, তাহলে x1/r, r দিয়ে ভাগ করলে সেটা হবে বিভব সুবিদিতা। এটা হচ্ছে বিভব সুবিদিতা, বিভব সুবিদিতা, অর্থাৎ বিক্ষেপ কোণকে বিভব দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে বিভব সুবিদিতা। ঠিক আছে, এখন আমাদের বলেছে যে প্রবাহ সুবিদিতা বাড়ানো হয়েছে, তো খেয়াল করো x1 প্রপোর্শনাল টু n আছে না, অর্থাৎ x1 সমান NAB/C, তাহলে x1 প্রপোর্শনাল টু n। আবার আমরা কি জানি r সমান তো রো এল বাই এ, তার মানে এখানে l যদি বাড়ে, পাক সংখ্যা বাড়লে lটা বাড়বে, আর l প্রপোর্শনাল টু যেহেতু n, তাহলে r প্রপোর্শনাল টু আমরা বলতে পারি n, অর্থাৎ পাক সংখ্যা বাড়লে তার রোধটাও বাড়বে। তো যে কারণে প্রথম ক্ষেত্রে এখানে কি কি দিয়েছে দেখো, প্রথম ক্ষেত্রে বলেছে যে প্রবাহ সুবিদিতা 50% বাড়ানো হয়েছে, অর্থাৎ x1 মানে আমরা এই মানটাকে লিখছি NAB/C, তো x1 মানে এটা, আর x2টা তাহলে হবে তার 50% বৃদ্ধি, তাহলে 50% প্লাস x1, অর্থাৎ x1 এর 50% মানে এটা হবে 150/100 x1 মানে 3/2, ধরো 3/2 x1। ঠিক আছে, তো x2টা বাড়ানো হয়েছে 3/2 পরিমাণ, 1.5 গুণ বাড়ানো হয়েছে। কিন্তু দেখো যখন আমরা y2 নাম দিচ্ছি, y2টাকে থিটা বাই ভি বলছি, বিভব সুবিদিতাটাকে, তো y2 মানে এখানে আসবে অবশ্যই x1/r1 হবে, অর্থাৎ এই মানটা হিসাবে x1/r1। তো এখান থেকে দেখো x2/r2 হবে, যেহেতু এখানে y2 লিখছি, x2/r2, তাহলে x2 কি বললাম 1.5 গুণ বাড়বে 3/2 x1, তাহলে এটা হবে 3/2 x1 বাই r2টাও দেখো এই প্রপোর্শনাল টু n আছে, মানে পাক সংখ্যা বাড়ানো হয়েছে 50% বাড়াইছে যেহেতু, তাহলে এইটা হবে 3/2 r1, তাহলে এটা আসবে দেখো x1/r1 মানে হচ্ছে y1, অর্থাৎ বিভব সুবিদিতা y2 সমান y1, তাহলে চেঞ্জটা কত y2 মাইনাস y1, অর্থাৎ এখানে শতকরা পরিবর্তন যদি বার করি y2 মাইনাস y1 বাই y1 ইন্টু 100%, তাহলে দেখো এটা 0 আসবে, 0/y1 ইন্টু 100%, তো সেটা হবে 0%। তাহলে খেয়াল করো যে প্রবাহ সুবিদিতা যেটা x1 দিয়ে x1 x2 দিয়ে ডিনোট করছি, আর বিভব সুবিদিতা যেটাকে y1 y2 দিয়ে ডিনোট করছি, এটা ধরো আমি লিখলাম y1। ঠিক আছে, y1। তো সেক্ষেত্রে এখানে প্রবাহ সুবিদিতা বাড়াইছি, সেই পরিপ্রেক্ষিতে তার পাক সংখ্যা বাড়াইছি, তো পাক সংখ্যা বাড়লে রোধও বাড়ে, যে কারণে রোধ বাড়া এবং রোধ বাড়ছে প্লাস হচ্ছে তার প্রবাহ সুবিদিতা বাড়ছে, দুটো মিলে ব্যালেন্স করে সমানভাবে বাড়ছে বলে অ্যাকচুয়াল কি স্থির থাকছে এখানে বিভব সুবিদিতা বাড়ছে না, তাই তার অ্যান্সারটা হচ্ছে 0%। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন এটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ এক্ষেত্রে কারেক্ট। এখানে এই যে r প্রপোর্শনাল টু l আছে না, আবার l প্রপোর্শনাল টু n হয়, মানে পাক সংখ্যা বাড়লে দেখবে একটা কয়েল, এটা এক পাক হলে যতটা দৈর্ঘ্য হবে, যদি আমি আরো পাক সংখ্যা বাড়াতে থাকি অবশ্যই সেটা দৈর্ঘ্যটা বাড়বে, আর দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, এটাই আমাদের সিম্পল ট্রিক্স। ঠিক আছে, এইভাবে অ্যান্সারটা দেখো সঠিক এসছে। ওকে, নেক্সট
কুড়ি প্রবলেমটা বলেছে যে একটা ফ্লাড লাইটের ফিলামেন্টে লাল আলো বিকিরণ করে, বিকিরিত অংশের তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গে তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা দেওয়া আছে। ইজেড সমান 36.8, ইজেড সমান 36.8। ওকে, সাইন অফ 1.2 10⁻⁷z, সাইন অফ 1.2 ইন্টু 10⁻⁷z মাইনাস 3.6 10⁻15, 3.6 10⁻15 এত টি। আচ্ছা ঠিক আছে, এটা একটু উল্টো পাল্টা করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাকে যদি আমরা এইভাবে তুলনা করি 30 মানে ইটাকে তুলনা করে E0 সাইন অফ, এখানে দেখো ওমেগা টি মাইনাস কে এক্স, তো এটা আছে কে জেড মাইনাস ওমেগা টি, এখানে মাইনাস কমন নেওয়া আছে মানে উল্টো দিকে যাচ্ছে আর কি, সাইনের জেড অক্ষ বরাবর না গিয়ে। অর্থাৎ এটাকে আমরা যদি এইভাবে করি মাইনাস E0 সাইন অফ, মাইনাসটা বাইরে বার করে নেওয়া যায়, তাহলে ওমেগা টি মাইনাস কে জেড। এখান থেকে বোঝা যাচ্ছে যে জেড অক্ষের প্লাস দিক যেটা তার উল্টো দিকে মাইনাস দিকে অ্যাকচুয়ালি যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। এখানে মাইনাস আছে, তো এটা একটা মাইনাস আসছে মানে নিচের দিকে গ্রাফটা অ্যাকচুয়ালি নামবে। যাই হোক, ওইটা আমাদের ফ্যাক্টর নয়। তো জানতে চেয়েছে যে আলোকরশ্মি গড় তীব্রতা কত। আচ্ছা আচ্ছা, এখানে E0টাকে এর সাথে তুলনা করো, তাহলে গড় তীব্রতা মানে আই সমান সিইউ, সি মানে 3 ইন্টু 10⁸, এখান থেকে সিটা বার করতে পারো। সি মানে হচ্ছে ওমেগা বাই কে, বুঝলে? ওমেগা মানে এই মানটা 3.6 ইন্টু 10⁻15 বাই কে মানে হচ্ছে এটা 1.2 10⁻7, এটাকে কাটাকুটি করলে 3 ইন্টু 10⁸ আসে মিটার পার সেকেন্ডে। ওকে, তো এইটা মান বসালাম সি, ইউটা হচ্ছে হাফ এপসাইলন 0 E0 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 3 ইন্টু 10⁸, হাফ মানে নিচে 2 ভাগ করে দিচ্ছি, এপসাইলন 0 8.854 10⁻−12 ইন্টু E0 স্কোয়ার মানে হচ্ছে এই যে 36.8 তা হলো স্কোয়ার, 36.8 স্কোয়ার। এটা মানটা একটু ক্যালকুলেট করে দেখো আয়ের মানটা কত আসছে। এটা অ্যান্সার আসছে 1.798। তো এখানে বলেছে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যায় নিতে হবে, তাহলে এর কাছাকাছি মান কোনটা আসছে? দেখো এর কাছাকাছি মান আসছে 2 মানটা আসছে, এটাকে প্রায় নেওয়া যায় 2। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন ডিটা হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ওকে, ঠিক আছে, 20 দাগের কোশ্চেনটা কমপ্লিট। নেক্সট আমাদের 21 দাগের কোশ্চেনটা যাওয়ার আগে তোমরা কাজ করো, প্যারাটা পড়ে নাও। ওটা প্যারা থেকে অ্যান্সার, এরপর দেখো ছটপট আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যা টাইম লাগলো, যে সমগ্র পরিবাহীর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা, এটা হচ্ছে বায়ার সাভার সূত্রটা দিয়েছে। অর্থাৎ ডেল্টা বি এর ইন্টিগ্রেশন করে দেবো, তার মানে বি চলে আসবে। ঠিক আছে, সেটা হচ্ছে μ0/4 ইন্টিগ্রেশন অফ আই ডেল্টা এল সাইন থিটা বা আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এটা ভেক্টর রাশি করার জন্য আমরা একটু অন্যভাবে নেবো, μ0/4, ঠিক আছে, এটা হচ্ছে আই ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। এখানে আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর বাই আর এর মান, অর্থাৎ আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর, মড চিহ্ন দিলে ভেক্টর চিহ্ন দিতে হয়। ঠিক আছে, তাহলে এটা হবে μ0/4, আচ্ছা এটা ইন্টিগ্রেশন থাকবে, ইন্টিগ্রেশন আই ডিএল ক্রস আর ভেক্টর বাই, এখানে যদি আর বাই আর করে এই আরটা নিচে গুণ হয়ে যাবে মানে আর কিউব হবে। এটা জাস্ট বায়ার সাভার সূত্রের যে রাশিমালাটা সেটা দিয়েছে থিওরি থেকে, একদম থিওরি বেসড। সেই জন্য বলছি প্যারাগুলো পড়লেও চলে, না পড়লেও চলে, সবসময় পড়ার দরকার পড়ে না। তোমরা আগে কোশ্চেনটাকে দেখবে যে কোশ্চেনটা কি জানতে চাইছে। তাহলে এর সঠিক অ্যান্সার আসছে তোমাদের জন্য অপশন এটা। আচ্ছা, এটা একটা অন্য অপশন দেখছি দাগ রয়েছে, এটা অপশনে ভুল আছে, ডিটা অ্যান্সার হবে না, অপশন এটা সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট 22 কোশ্চেনটা দেখো, অসীম দৈর্ঘ্যে পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে বাইরের কোনো এক বিন্দুতে চৌম্বক ক্ষেত্রফলের মান। তোমরা অলরেডি জানো, আমি আর এটা প্রতিষ্ঠা করছি না, যে এটা ধরো একটা অসীম দৈর্ঘ্যের যদি ঋজু তার হয় এর এই বিন্দুতে আর দূরত্বে, তো সেক্ষেত্রে এখান থেকে এর দুটো অগ্রপ্রান্ত, অর্থাৎ এই প্রান্ত যদি θ1 এবং θ2 অ্যাঙ্গেল ধরে নিই, এটা হচ্ছে θ2, এটা ধরো θ1। ঠিক আছে, আর এর মধ্যে আই কারেন্ট যাচ্ছে, তাহলে এর যে রাশিমালাটা হয় μ0 I/4 আর ইন্টু সাইন θ1 প্লাস সাইন θ2। তো এখন দেখো এই অসীমের জন্য এই পয়েন্টগুলো তখন অসীমে গিয়ে ছেদ করবে, এটাও তাই অসীমে গিয়ে ছেদ করবে। তো তখন এই পয়েন্টটা, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা বেড়ে 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 ম্যাক্সিমাম লম্ব হয়ে যায়, মানে 90 হয়ে যায়। তাহলে 2 sin 90 প্লাস সাইন 90, তাহলে এটা হবে μ0 I/4 আর 2 ইন্টু সাইন 90। ঠিক আছে, আমি আর ডেরিভেশনের মধ্যে গেলাম না, অত বড় ডেরিভেশন এখানে করা সম্ভব নয়, যথেষ্ট বড় একটা থিওরি এটা। μ0/4, তাহলে 2I/r, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা সিম্পল একদম থিওরিটাই দিয়েছে, এগুলো দেখা মাত্রই ঝটপট অ্যান্সার দেবে, বেরিয়ে যাবে, মানে কোনোভাবে ভাববেই না, যা সূত্র মুখস্থ থাকবে, এক্সপ্রেশন মনে থাকবে, সঙ্গে সঙ্গে দাগ দেবে। এগুলো হচ্ছে টাইম সেভিং, মানে স্কোরিং কোশ্চেন এগুলো আর কি, মানে তোমার যে ক্যালকুলেশনে যে যে জায়গাগুলো টাইম নিয়ে নেবে এইখানে সেগুলো বাঁচিয়ে দেবে।
আচ্ছা, তাহলে এই অনুযায়ী সঠিক কোনটা হচ্ছে অপশন বিটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ওকে, 22-এর কোশ্চেনটা আমরা অপশন বি পেলাম সঠিক অ্যান্সার। বেশ ভালো কোশ্চেন। নেক্সট 23-এর কোশ্চেনে চলে যাও। অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্র প্রবল হবে। ও এই কোশ্চেনটাই দিয়েছে, দেখবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি, হ্যাঁ দেখো এইখানে আমি বক্স করে দিচ্ছি। 22, 23, 23টা দেখো অ্যান্সারটা কত পেয়েছি, μ0/4π2i/r, এই বি এর মানটা। তাহলে বি সমান আসছে দেখো μ0/4π2i/r। তাহলে এটাকে ক্যালকুলেট করলে μ0i/2πr, এইটাই দিয়েছে, মানে একই কোশ্চেন দুবার রিপিট করে দিয়েছে ওরা, বুঝেছো? তো 23 দেখে কোশ্চেনটা, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে μ0i/2πr, মানে হচ্ছে অপশন এটা হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। দেখো 21, 22, 23 তিনটে কোশ্চেন এক জায়গাতেই হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপারই না, কোনো কিছু মানে পড়ার দরকার নেই জায়গাগুলো। ঠিক আছে, নেক্সট 24-এর কোশ্চেন। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র পাবল। দেখো ধরো এটা একটা বৃত্তাকার পরিবাহী, ঠিক আছে, এর মধ্যে কারেন্ট ঘুরছে, আমরা সিম্পল বায়ার-সাভার্ট সূত্র অ্যাপ্লাই করব। তো এর যে কোনো পয়েন্টের ছোট্ট অংশ কেটে নাও, এইটা হচ্ছে ডিএল ধরো, ঠিক আছে, ডিএল। তাহলে এর যে ডিরেকশনটা এই বরাবর ডিএল ভেক্টর হবে, আর বি ভেক্টরটা কোন দিকে কাজ করবে সেটা আমরা বার করব। যেহেতু এইভাবে ঘুরছে, অর্থাৎ আমরা জানি যে আমাদের দিক থেকে যদি ক্লকওয়াইজে করে সেদিকে, তাহলে আমাদের এই বোর্ডের অন্তর্মুখী প্রবাহ হবে, বোর্ডের ভিতর দিয়ে যাবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো ডিএল, এটা হচ্ছে আর ভেক্টর, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, তাই তো, স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি হয়। তাহলে আমাদের সিম্পল সূত্র অ্যাপ্লাই করে দাও। ডেল্টা বি সমান কত পাই, μ0i/4π ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে দেখো μ0i/4π ডেল্টা এল সাইন 90 বাই আর স্কোয়ার, অর্থাৎ μ0i/4π ডেল্টা এল বাই আর স্কোয়ার। তাহলে 4π আর স্কোয়ার ইন্টু ডেল্টা এল। ডেল্টা এল মানে হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কেটে 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 পুরো তারটা যদি জুড়ে দিই তাহলে পুরোটা হয়ে যাবে। তাহলে বি এর মান পাবো আমরা ডেল্টা বি কে ইন্টিগ্রেশন করে দিলে, ঠিক আছে, ডেল্টা বি ইন্টিগ্রেশন করা মানে এই পুরোটা ইন্টিগ্রেশন। তাহলে μ0i/4πr 4π আর স্কোয়ার ইন্টিগ্রেশন ডেল্টা এল। ডেল্টা এল মানে হচ্ছে পুরো বৃত্তের পরিধিটা, অর্থাৎ 2πr। তাহলে μ0i/4π আর স্কোয়ার ইন্টু 2πr। এটা ক্যালকুলেশনটা একটু করে নাও। μ0i/r স্কোয়ার একটা কাটছে পাই, আচ্ছা 2r। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে μ0i/2r, যদি এন পাক বলা থাকে এনটা গুণ করে দেবে। তো μ0i/2πr মানে হচ্ছে অপশন এটা, অর্থাৎ অপশন এটা সঠিক অ্যান্সার। যদি বলে এন পাকের জন্য, এটা ধর অনেকগুলো পাক জড়ানো আছে, তখন বি এর মানটা হয় μ0ni/2r। ঠিক আছে, এগুলো সিম্পল রাশিমালা, একদম মুখস্থ রাখবে, দেখা মাত্র অ্যান্সার করে আসবে। আচ্ছা 25-এরটা। একটি বৃত্তাকার কুণ্ডলী ব্যাস দিয়েছে, পাক সংখ্যা দিয়েছে, কত প্রবাহ মাত্রার জন্য কুণ্ডলী কেন্দ্রে এত মানে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। এক কাজ করি, আমরা এই রাশিমালাটার সাহায্যে বার করে নিই। এই যে এটা μ0ni/2r, কত প্রবাহ মাত্রার জন্য, মানে এখান থেকে আইটা বার করতে হবে। তাহলে বি সমান μ0ni/2r বা আই সমান বি ইন্টু 2r বাই μ0n। আচ্ছা, মান বসাও। দেখো বি এর মান দিয়েছে 6.28 ইন্টু 10⁻⁵। তাহলে এটা হবে 6.28 10⁻⁵। 2r মানে তো ব্যাস, এই ব্যাসটার মান দিয়ে দিয়েছে দেখো, ব্যাস দিয়ে দিয়েছে কত, 10 সেমি। তাহলে এটাকে মিটার করে নাও, 10 ইন্টু 10⁻² মিটার বাই μ0 মানে 4π ইন্টু 10⁻⁷। এনটা দেখো, এনটার পাক সংখ্যা দিয়েছে কত, 25টা। তাহলে এটা একটু ক্যালকুলেট মুখে করা যাবে, দেখবে। 6.28 বাই 4π মানে কি 4 ইন্টু 3.14, ওকে, ইন্টু 10⁻⁷, উপরে উঠলে 10⁻² হয়ে যাবে। দেখো এই 7 - 5, আচ্ছা এইখান থেকে 10⁻⁻1, তাহলে -1 আর একটা রেখে দিলাম, নিচে 25 রয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে 2 হচ্ছে, 2/4 কাটাকাটি করলে আবার 2 হচ্ছে। তার মানে এখানে আসছে 10⁻7 - 6, মানে 10 নিচে 25 দুগুণে 50, তার মানে 100 বাই, আচ্ছা 10 দুগুণে 20, 2 দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, তাহলে 20/100। এটা ক্যালকুলেট করার সুবিধার্থে, তাহলে 0.2 কি আসছে অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সুন্দর অ্যান্সার চলে আসছে। তো এটা অ্যান্সার তাহলে বার করো, 0.2 অ্যাম্পিয়ার মানে অপশন সি। এটা কেন ক্যালকুলেশনটা এইভাবে করলাম বলো তো, তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না বলে বোঝানোর সুবিধার্থে, যে তোমরা এইভাবে সাহস নিয়ে ক্যালকুলেশনগুলো করবে, কোনো চাপ নাই, বসে বসে একটু করে নেবে। আর যেগুলো স্কিপ করে যায় মানে খুব দ্রুত শেষ হয়ে যাবে, যেমন এর আগের যে 4-5টা কোশ্চেন করলাম 21 থেকে 22, 23, 24, সেগুলো দ্রুত দাগ দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, মানে ওএমআর শিট তারপর বোঝাবে আর কি। আর ওএমআর শিট কি করে বোঝাবে,
পরীক্ষার সময় কিভাবে শান্ত থাকবে নিজেকে, ফিজিক্স, বিশেষ করে ফিজিক্স ম্যাথ এগুলোতে যেগুলোতে ব্রেন কাজ করতে হয় বেশি, কেমিস্ট্রিতেও। তো সেই নিয়ে পরে আমি একটা ভিডিও বানাবো তোমাদের ঠিক পরীক্ষার আগের মুহূর্তে, অর্থাৎ পরীক্ষার 2-1 দিন আগে, ঠিক আছে? তো এখন তোমরা এগুলোকে রেডি করো, প্র্যাকটিস করো ঝেড়ে। ওকে, 26-এর কোশ্চেনটা দেখো। 26-এর কোশ্চেনটা, ও তার মানে 2-এর যে এটা দিয়েছে 2 নম্বর প্যারাটা, ওটা একটু পড়ে নাও, পড়ে নিয়ে কোশ্চেনগুলো পড়তে থাকো। 26-এর কোশ্চেন দেখো। 26-এটা বলেছে যে এলসি স্পন্দকের স্বাভাবিক কম্পাঙ্ক, স্বাভাবিক কম্পাঙ্ক মানে ওমেগা 0 মানে 1/√LC, আর স্বাভাবিক কম্পাঙ্ক বলেছে এখন f0 মানে হচ্ছে ওমেগা 0/2π, ঠিক আছে? 1/2π√LC। তাহলে এটা অ্যান্সার কোনটা হচ্ছে 2π রুট, এটা জানো তোমরা, অপশন এটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এগুলো বেশি মুছবো না, অল্প জায়গা নিচ্ছে যেহেতু। 27 অনুনাদের ক্ষেত্রে পরিবর্তী তড়িৎচালক বল এবং পরিবর্তী প্রবাহের মধ্যে দশা পার্থক্য। তো সেক্ষেত্রে দেখো 27-এরটা অনুনাদের ক্ষেত্রে কি হয়, tan থিটা সমান হচ্ছে XL মাইনাস XC/R। XL সমান তো XC, তবেই তো এই রাশিমালাটা আসে। তাহলে 0/R মানে 0, তাহলে এখান থেকে কি পাচ্ছি, থিটা মানে হচ্ছে 0, তাহলে এখান থেকে cos থিটা মানে হচ্ছে 1। আচ্ছা, আমাদের কি জানতে চাইছে অ্যাকচুয়ালি, ও দশা পার্থক্য 0, তাহলে অ্যান্সার হচ্ছে 0, ঠিক আছে? আমাদের অ্যান্সার কোনটা হলো তাহলে, অপশন বিটা হচ্ছে সঠিক, অর্থাৎ অপশন বি, মানে এক্ষেত্রে দশা পার্থক্য থাকে না, যেখানে cos থিটার মান সর্বোচ্চ হয় cos থিটার মান 1 হয়, এক্ষেত্রে মনে রাখবে এটা, অন্য কিছু না, এই দুটো সমান হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? নেক্সট 28-এরটা, এটা 27 হলো তো, হ্যাঁ। 28-এর কোশ্চেনটা বলেছে যে একটি পরিবর্তী প্রবাহ বর্তনীতে তড়িৎ প্রবাহ বিভবের রাশিমালাটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ওয়াট এককে বর্তনী গড় ক্ষমতা। আচ্ছা, তাহলে এটা একটু লিখি। দেখো এরকম রাশিমালা দিয়েছে, এর গড় ক্ষমতা বার করতে বলেছে। এটাকে তোমরা তুলনা করো, এর মানটাকে E0 সাইন ওমেগা টি, আর এটাকে তুলনা করো I0 সাইন অফ ওমেগা টি প্লাস π/3 মানে ওমেগা টি প্লাস থিটা, ঠিক আছে? তাহলে গড় ক্ষমতা মানে পি অ্যাভারেজের মান হচ্ছে VRMS ইন্টু IRMS ইন্টু কস থিটা। এটা সিম্পল সূত্র। VRMS মানে V0/√2, I0/√2, একটু আগে দেখো এই ধরনের একটা অঙ্ক করছিলাম। আর কস থিটা মানে এখানে থিটার জায়গায় কত হচ্ছে π/3, তাহলে cos π/3। আচ্ছা, V0 মানে দেখো এখান থেকে তুলনা করে E0 মানে V0, এটা 1/√2, তাহলে 1/√2/√2, এইটাও 1/√2। দেখো I0 মানটা হচ্ছে এটা, ঠিক আছে? এই মানটা হচ্ছে I0 মান, /√2 ইন্টু cos π/3 মানে হচ্ছে হাফ, cos π/6 মানে π/3 মানে cos 60 মানে sin 30 মানে হাফ, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 1/√2/√2, নিচে √2 গুলো গুণে আছে, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ মানে 1/8, অর্থাৎ এই যে গড় ক্ষমতার মান সেটা হচ্ছে 1/8। তাহলে অপশন ডিটা হচ্ছে এক্ষেত্রে আমাদের জন্য সঠিক উত্তর, ঠিক আছে? অপশন ডি। নেক্সট 29-এর কোশ্চেনটা দেখো। অনুনাদি বর্তনীতে অনুনাদের সময় ব্যয়িত ক্ষমতা হয়। আচ্ছা, ক্ষমতার রাশিমালাটা জানা আছে তো, আমি তাহলে এখানটা একটু মুছে দিই, দিয়ে ক্ষমতার রাশিমালাটা আবার লিখছি। আই এর মানটা কত হয় গো, আই সমান হচ্ছে V/Z, V0/Z মানে V0 এখানে R² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার, এটাই তো হয়। V0/Z, জেড তার রুট হয়ে যাবে, ওকে? তাহলে এক্ষেত্রে পি সমান টু আই সমান জেড হয়ে যায়, অর্থাৎ এই জায়গাটা 0 হয়ে যায়। তার মানে Z² যে ভ্যালুটা, Z² সমান R² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc তার হোল স্কোয়ার, এখানে এই জায়গাটা 0 হয়ে যায়, XL সমান XC, অর্থাৎ ওমেগা এল সমান 1/ωc, যেখানে জেড সমান আর অনুনাদের ক্ষেত্রে, অর্থাৎ তার যে অ্যাকচুয়াল বাধা সেটা হচ্ছে শুধুমাত্র রোধের জন্য, ধারক আর আবেশকের জন্য কিছু থাকে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে পি সমান I² ইন্টু আর যদি প্লট করো, অর্থাৎ পি সমান I² প্লট করো, আই মানে হচ্ছে এখানে IRMS, ঠিক আছে? IRMS², তাহলে I0/√2 তার হোল স্কোয়ার ইন্টু আর, তো I0/√2 মানে I0²/2 ইন্টু আর, ওকে? তাহলে I0 মানটা কত হচ্ছে দেখো, এখানে আই এর জায়গায় I0 কখন হবে, যখন এই জায়গাটা 0 করে দাও, তাহলে এখান থেকে বার করছি I0 সমান এই জায়গাটাতে ওমেগা এল সমান 1/ωc বসালে V0/R হয়ে যাচ্ছে দেখো, তাহলে এটা হয়ে যাবে V0/R তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু আর, তাহলে এখান থেকে আসতে থাকো V0²/2R² ইন্টু আর, অর্থাৎ V0²/2R। এটা হচ্ছে অনুনাদিক যে অনুনাদের সময় যে ক্ষমতা, ম্যাক্সিমাম ক্ষমতা এটা। এখান থেকে আমাদের হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ ওমেগা 1, ওমেগা 2, ব্যান্ড ওয়াইড মানে ডেল ওমেগা, কিউ ফ্যাক্টর,
এই সব রাশিমালাগুলো এখান থেকে বার করা হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা আসছে? v0²/2r মানে হচ্ছে অপশন এটা হচ্ছে আমাদের জন্য সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট 30 দাগের কোশ্চেন, আমরা খুব লাস্টের দিকে চলে এসেছি। শ্রেণী বর্তনীতে একটি এলসি সংযোগের এল সমান 0.405 হেনরি এবং ই অর্থাৎ ই নয়, ওটা সি হবে, সি সমান 25 মাইক্রোফ্যারাড আম, রোধের মান 0। আচ্ছা, রোধের মানটা 0, অনুনাদি কম্পাঙ্ক কত? এটা সহজেই বার করা যাবে, আমরা এখানেই করে নিচ্ছি। দেখো, অনুনাদি কম্পাঙ্ক মানে F0 মানে হচ্ছে 1/2π√LC। তাহলে এখান থেকে জাস্ট মান বসিয়ে দাও। এল মানে হচ্ছে 0.405, 0.405 ইন্টু সি এর মানটা হচ্ছে দেখো 25 মাইক্রোফ্যারাড, ওটা ই হবে না, সি আছে, তাহলে 25 ইন্টু 10⁻⁻6। এটা একটু ক্যালকুলেশন তোমরা করে নাও, তো যতটা ক্যালকুলেশন করতে পারো করো, না হলে আমি এখানে ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি তোমাদের জন্য। তো এটার মান আসছে 50.017। তোমরা একটু ক্যালকুলেশনটা করে নেবে, অর্থাৎ 50 হার্জ। ঠিক আছে, ক্যালকুলেশনটা নিজের একটু করে নেবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 50 হার্জ মানে হচ্ছে অপশন এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বাকি যে আমাদের ছকটা আছে না 31 থেকে 35, নিজেরাও করতে পারবে, ওটাকে একটু মুখস্থ রাখবে। 31 থেকে 35 যে কোশ্চেনগুলো দেওয়া আছে, আমি জাস্ট লিখে দিচ্ছি অ্যান্সারগুলো, তোমরা চাইলে টাইমার্টিনে কোশ্চেন মার্কের যে উত্তরপত্র আছে সেটাও মিলিয়ে দেখে নেবে। তো সেক্ষেত্রে আমরা উত্তরগুলো জাস্ট লিখে দিচ্ছি, খুব সোজা কোশ্চেন, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে তোমাদের জন্য। অব্রধারক, অব্রধারকটার ক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সার কোনটা আসবে? অর্থাৎ 31/1 অব্রধারক, এটার জন্য সঠিক অ্যান্সার তোমরা একটু খুঁজে নাও। সেক্ষেত্রে সঠিক হচ্ছে আমাদের জন্য উচ্চ কম্পাঙ্কের টিউনিং এর জন্য, অর্থাৎ ডি এর দাগে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট টিউনিং বর্তনীতে। তাহলে এটা হচ্ছে ডি। ডি মানে হচ্ছে এটা কোন অপশনে রয়েছে? মানে অপশন সি তে রয়েছে। ঠিক আছে, এটা একটু লিখে নাও, উচ্চ কম্পাঙ্কের টিউনিং। আমি সংক্ষেপে লিখছি, তোমরা খুঁজে নেবে একটু। ঠিক আছে, আচ্ছা 31-এ, তারপর 32-এর দাগে কি কোশ্চেনটা আছে? 2-এর দাগে আছে পরিবর্তনীয় বায়ু ধারক। 2-এর জন্য আছে পরিবর্তনীয় বায়ু ধারক, তার মানে বায়ু ধারকের ব্যবহার কোথায় হয়? ওকে, তো সেটা একটু অ্যান্সারটা করে নাও, খুঁজে নাও তোমরা। পরিবর্তনীয় বায়ু ধারক কোনটা হতে পারে এক্ষেত্রে? বেতার যন্ত্র, বেতার যন্ত্রের টিউনিং মানে সিটা, সি বেতার যন্ত্র, সি এরপর কোন অপশন আছে আবার দেখো, সি মানে হচ্ছে এক্ষেত্রে অপশন এটা। তাহলে অপশন এ, অপশনগুলো আমি গোল করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে বেতার যন্ত্র, আমি সংক্ষেপে বেতার যন্ত্র লিখলাম, যতটুকু কুলবে এই বোর্ডের মধ্যে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনটা দিয়েছে কি? 3 নম্বরটা বলেছে সেরামিক ধারক, অর্থাৎ সেরামিক ধারক। তো সেরামিক জিনিসটা খুব মানে সহ্য করতে পারে, কি বলে, তাপের যে উচ্চ গলনাঙ্ক এগুলো সহ্য করতে পারে ভালো, ওর গলনাঙ্ক ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে ডায়োড ট্রানজিস্টরটা অ্যান্সার। তাহলে সেরামিক ধারক, তোমরা এগুলো জাস্ট উত্তরপত্র দেখো মিলিয়ে নিতে পারো। সেরামিক ধারক মানে এগুলো অতটা কঠিন কিছু না, আসল কাজ কিন্তু শেষ করে ফেলেছি, আমাদের যে 30টা কোশ্চেন, মেন কোশ্চেন কিন্তু শেষ করে ফেলেছি। ঠিক আছে, তাহলে এটা ডায়োড ও ট্রানজিস্টর মানে বি। বি কোন অপশনে আছে আবার দেখো, আমাকে বারবার বইটা দেখতে হচ্ছে ওই জন্য। তো 3-এর বি, বি মানে হচ্ছে অপশন ডি তে আছে, ডি ডায়োড ট্রানজিস্টর বলে যে অপশনটা আছে। ঠিক আছে, ডায়োড ট্রানজিস্টর এটা, বাকিটা তারা লিখে নেবে। আচ্ছা, 4 নম্বরের যে কোশ্চেনটা, 4-এর দেখা কোশ্চেনটা কি দিয়েছে? কাগজ ধারক, কাগজ ধারক কোথায় ব্যবহার হচ্ছে? প্যারাফিন যুক্ত কাগজ অন্তরক মানে সিটা, না কোনটা ইয়েরটা আছে। আচ্ছা, তাহলে কাগজ ধারক, সমস্ত রকম ধারকগুলো দেখো তুলে দিয়েছে এখানে ব্যবহারগুলো, তোমরা বইটা থিওরি বইটা পড়লেই পাবে, এগুলো এগুলো এমন কিছু নয়। তো এটা হচ্ছে ই, ই মানে হচ্ছে এখানে ই কোথায় দিয়েছে আবার? ডি তে দিয়েছে, তার ডি তে অ্যান্সারটা কি হবে তাহলে? প্যারাফিন যুক্ত কাগজ, আমি ওই সংখ্যা ওইটুকু লিখছি, প্যারাফিন যুক্ত, বাকিটা বুঝে নাও ডট ডট। আচ্ছা, 5 নম্বরটা তাহলে পেয়ে যাবে, সহজেই খুঁজে পাবে। বাকি আর কি পড়ে রয়েছে? 5 নম্বরে তড়িৎ বিশ্লেষক ধারক, তো সেটা হচ্ছে এসি থেকে ডিসি যেটা আছে, তড়িৎ বিশ্লেষক ধারক, তড়িৎ বিশ্লেষক ধারক। এটা লিখতেই যা টাইম লাগছে, কিছু নেই, বুঝলে, কিচ্ছু নেই। তো এটা অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে? এসি থেকে ডিসি, এটা 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 আবার কোন অপশনে আছে? এটা আছে দেখো অপশন ডি তে। ঠিক আছে,
এসি থেকে ডিসি যে অপশনটা দেওয়া আছে বুঝে নাও। তো এই ছিল আমাদের 35টা কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন ছিল এই পার্টটা, সেই জন্য পার্টটাকে ফলো করেছিলাম। ঠিক আছে, তো আজকের মতো এখানে। এরপর যেটা সবশেষে বলা হলো সেটা হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবে না, যারা তোমাদের মতো এইচএস পরীক্ষার্থী। ওকে, আর তোমাদের কি কি প্রবলেম রয়েছে সেগুলো আমাদের কমেন্ট করে জানাতেও ভুলবে না, তবে আমরা তোমাদের প্রবলেমগুলো মানে সলভ করার চেষ্টা করতে পারবো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের নতুন সদস্য হতেও ভুলবে না। ঠিক আছে, যাতে করে আমাদের নেক্সট যে ভিডিও আসবে সেটা দেওয়ার সাথে সাথেই তোমরা যেন পেয়ে যেতে পারো। ওকে, আর লাইক তো অবশ্যই, কারণ একটা লাইক একটা আমাদের মোটিভেশন, এটা মাথায় রাখবে। টিচারদের কাছে স্টুডেন্টদের যে ফিডব্যাক সেটা মোটিভেশন, একইভাবে টিচাররা কতটা মোটিভেট করতে পারছে স্টুডেন্টকে সেটা তোমাদের মানে পরবর্তীতে জানতে পারা যাবে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই।